আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে শিখব কিভাবে আমরা Microsoft Word ডকুমেন্টে কাজ করতে পারি। আসলে Microsoft Word ডকুমেন্টটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কারণ সাধারণত আমরা আমাদের পড়ালেখার যখন করি, সেই সময় অনেক সময় অ্যাসাইনমেন্ট করার প্রয়োজন হয়ে থাকে। অনেক সময় কোনো জিনিসকে পিডিএফ তৈরি করার প্রয়োজন হয়ে থাকে। আবার অনেক সময় আমাদেরকে অ্যাপ্লিকেশন লিখতে হয় এবং অনেক সময় কলেজে লিখতে হয়, অনেক সময় অফিস আদালতে লিখতে হয়। এমনকি যদি আমরা চাকরি ক্ষেত্রে থাকি, সেই ক্ষেত্রে চাকরিরও বিভিন্ন কাজ, বিভিন্ন ফরম্যাট তৈরি করতে হয় এই Microsoft Word ডকুমেন্টে। তাই Microsoft Word ডকুমেন্টে আমাদের জ্ঞান থাকা অবশ্যই জরুরি। Microsoft Word এ কিভাবে কাজ করতে হয়, কোন টুলসটা কোন কাজে ব্যবহার হয়ে থাকে, এই সবকিছু কিন্তু আমাদের জানা থাকা দরকার। কারণ আমরা একজন সিএসই ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে যদি এইগুলো না জেনে থাকি, তাহলে পরবর্তীতে যখন আমাদের চাকরি ক্ষেত্রে চলে যাব, সেই সময় যদি আমাদের সিনিয়র বস বা যে কেউ আমাদের কলিগসই হোক না কেন, আমাদেরকে যদি বলে, "তানিম আমাকে এই জিনিসটা বানায় দেন, আমাকে এই অ্যাপ্লিকেশনটা লিখে দেন।" তাহলে আমরা কিভাবে লিখব? এটা কিন্তু একটা বিশাল কোয়েশ্চেন। তখন কিন্তু আমাদের ইগো হার্ট হবে। যাই যার কারণে আমাদেরকে উচিত Microsoft Word ডকুমেন্টের অন্তত বেসিক যে জিনিসগুলো আছে, সেগুলো জেনে রাখা। কোন টুলসটা কোন কাজে ব্যবহার হয়, যাতে আমরা আমাদের ছোট ভাই-বোন যারা আছে তাদেরকেও আমরা এই জিনিসটুকু শিখাতে পারি। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওর ছোট্ট একটা ইন্ট্রো করে। Microsoft Word এ কাজ করার আগে আমাদেরকে প্রথমত Microsoft Word টাকে ইনস্টল করে নিতে হবে আমাদের কম্পিউটারে। আমাদের অনেকের কম্পিউটারে ডিফল্টলি ইনস্টল থাকে অনেক সময়, যখন আমরা ল্যাপটপ কিনেছি বা কম্পিউটার কিনেছি, কোম্পানি থেকে এটা প্রোভাইড করে অনেক সময়। আবার অনেক সময় হয়ে থাকে কি এই জিনিসটা এক্সপায়ার্ড হয়ে গেছে। কারণ কারণ আমরা অনেক সময় হয়ে দেখি যে Windows দিয়ে থাকি কম্পিউটারে, তো সেই সময় ওই সেম অ্যাকাউন্ট ইউজ করি না, যার কারণে অনেক সময় আমাদের Microsoft অফিসটা এক্সপায়ার হয়ে যায়। তো যদি এই টাইপের এক্সপায়ারেশন হয়ে গেছে বা আপনার Microsoft Word ইনস্টল করা নাই, তাহলে আপনি কিভাবে ইনস্টল করবেন সেটা এখন দেখাবো। তো এর জন্য ১ম এ আমরা আমাদের কম্পিউটারে যদি আগে থেকে ইনস্টল করা থাকে Microsoft Word বা Microsoft অফিসের কোনো প্রোডাক্ট, সেক্ষেত্রে সেটাকে আনইনস্টল করে দিতে হবে। এর জন্য আমরা ১ম এ কন্ট্রোল প্যানেলে চলে যাব। কন্ট্রোল প্যানেলে গিয়ে প্রোগ্রামস এর আন্ডারে আনইনস্টল এ প্রোগ্রাম লেখা আছে, এটাতে চলে যাব। এখান থেকে আমাদের যে অফিস, Microsoft অফিস বা Microsoft 365 এরকম টাইপের কোনো জিনিস যদি থেকে থাকে, সেটাকে আমরা আনইনস্টল করে দেব। যেমন আমার ক্ষেত্রে Microsoft 365 অ্যাপ ফর এন্টারপ্রাইজ এইটা। তো এটাকে আমরা ক্লিক করে আনইনস্টল বাটনে ক্লিক করলে কিন্তু আনইনস্টল হয়ে যাবে। তো আমি এই মুহূর্তে আনইনস্টল করব না, আপনারা আনইনস্টল করে নিবেন। কারণ আমি আবার ইনস্টল করতে গেলে প্রায় ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা টাইম লেগে যাবে। কারণ এটা ফুল প্যাকেজ, আমারটা প্রিমিয়াম। এটা ইনস্টল হতে অনেক টাইম লেগে যায়। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনস্টল করতে হয়। ভার্চুয়াল মেশিনে দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। একই সিস্টেম সব জায়গাতেই। তো আমি ভার্চুয়াল মেশিনটা ওপেন করে নিচ্ছি। তো এটা আমি ভার্চুয়াল মেশিনটা ওপেন করে রাখছি আপনাদের জন্য। তো আমি এখানে যেকোনো একটা ব্রাউজারে চলে যাব। দেখেন আমি আগেই দেখাই দেই যে এই কম্পিউটারের ভেতরে কিন্তু Microsoft অফিস রিলেটেড কোনো সফটওয়্যার কিন্তু ইনস্টল নাই। এমনকি এই এই কম্পিউটারটা মাত্র কিছুক্ষণ আগে ইনস্টল করে রেখেছি আমি। আপনারা চাইলে সেটিংস এও দেখে নিতে পারেন। তারপরে সিস্টেমস, দেন সবকিছুই কিন্তু দেখা যায়। এখানে দেখুন ইনস্টলড অন লেখাই আছে 17/10 মানে ৭ তারিখ ১০ নম্বর মাস ২০২৫, অর্থাৎ আজকের তারিখটাও দেখতে পারবেন আপনারা এখানে। উইন্ডোজ হোম এডিশন আমি ইনস্টল করছি। এমনকি আমি কিন্তু এটাকে অ্যাক্টিভেটেড ও করে রাখছি। অর্থাৎ যেটা অ্যাক্টিভেট করে আমাদের এখানে কিন্তু ২ জিবি গ্রাফিক্স কার্ড ধরে গেছে। ভালোই তো। আপনারা অ্যাক্টিভেশন এ যদি দিয়ে দেখেন, আমি এটাকে সফটওয়্যারটাকে অ্যাক্টিভেট ও করে রেখেছি। উইন্ডোজ 11 হোম অ্যাক্টিভেট ও করে রেখেছি। তো এখন আমি দেখাবো কিভাবে এই উইন্ডোজ এর ভিতরে আমরা Microsoft অফিসটাকে ইনস্টল করব অ্যান্ড সেটাকে একদম অ্যাক্টিভেট করে নেব। কারণ যেহেতু Microsoft অফিসটা প্রিমিয়াম, অ্যান্ড একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, এই জিনিসটা কিন্তু ইল্লিগাল। অর্থাৎ কিছুটা লিগ্যাল আবার কিছুটা ইল্লিগাল। একদম লাস্টের পার্টে যখন আমি অ্যাক্টিভেশন করব সেইটা ইল্লিগাল। বাট বিফোর দ্যাট আমি যে ইনস্টলেশন প্রসেস দেখাবো এটা লিগ্যাল। কারণ এটা Microsoft অফিস থেকে ইনস্টল করার প্রসেস। তো আমি ১ম এ যেকোনো একটা ব্রাউজারে চলে যাব। আমি Chrome ব্রাউজারে যাচ্ছি। Chrome ব্রাউজারে গিয়ে আমি লিখবো, সার্চ দেব config। তো আমি এখানে সার্চ করব হলো config.google.com। তো config.office.com, office.com। তো এটা সার্চ করলেই একটা ওয়েবসাইটে চলে যাবে, যেটা Microsoft 365 কোম্পানির কিন্তু নিজস্ব। দেখেন এন্ড দেখতে পারবেন Microsoft অফিস 365 অ্যাপস
অ্যাডমিন সেন্টার। তো এখান থেকে আমরা একটা কনফিগ ফাইল তৈরি করে নেব, যেটার মাধ্যমে আর কি আমাদের মাইক্রোসফট অফিসটা ইনস্টল হবে। তো এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ নিউ কনফিগারেশন অর ইম্পোর্ট ইউর কনফিগারেশন। যেহেতু আমাদের কোনো কনফিগারেশন নাই, সেক্ষেত্রে আমরা ইম্পোর্ট করতে পারবো না। তো এই জন্য আমরা একটা ক্রিয়েট নিউ কনফিগারেশন এ ক্লিক করবো ক্রিয়েট বাটনে। তো ক্রিয়েট বাটনে ক্লিক করলে এরকম অপশন আসবে। এখানে দেখা যাচ্ছে আর্কিটেকচারের দুইটা মোড থাকে, একটা আছে 32 বিট, একটা আছে 64 বিট। তো আপনার কম্পিউটারটা কোন বিট সেটা আপনাকে চেক করে নিতে হবে। এটা কিভাবে চেক করবেন? চলো দেখে নিই। এটা আমি মিনিমাইজ করে রাখলাম। দেন স্টার্ট বাটনে গিয়ে সেটিংসে যাব আমি। দেন আমি এখান থেকে সিস্টেমসে যাব। দেন আমি একদম নিচে গিয়ে অ্যাবাউটে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার কম্পিউটারটা কোন বিটের। এই যে দেখুন সিস্টেমটাই 64 বিট অপারেটিং সিস্টেম, x64 বেস প্রসেসর। তো তার মানে আমাদের এই কম্পিউটারটা হলো 64 বিটের। সাধারণত বর্তমানে যে কম্পিউটারগুলো হয়ে থাকে ম্যাক্সিমাম কম্পিউটারগুলোই 64 বিটের হয়ে থাকে। তো চলুন তাহলে আমরা আমাদের 64 বিটের কনফিগ ফাইলটা তৈরি করে নিই। ক্রোম ওপেন করে নিচ্ছি, দেন 64 বিটে ক্লিক করলাম। এখন অফিস সুইটস যে লেখা আছে এখানে আমি ক্লিক করব। এখান থেকে লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা আমরা ডাউনলোড করব। তো আপনারা এখানে দেখতে পারবেন যে লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা হলো এটা, অফিস এল অফিস এলটিএসসি প্রফেশনাল প্লাস 2024 ভলিউম লাইসেন্স এইটা। তো এইটাকে আমরা ক্লিক করে দিব। আর কিছু এখানে সেভ ছাড় করার কোনো দরকার নেই। একটু নিচে চলে আসবেন, এখানে দেখেন অ্যাপস লেখা আছে। এতগুলো অ্যাপস আমাদের কোনো কাজে লাগবে না, সাধারণত কোনো কাজে লাগে না। তো আমাদের যে জিনিসটা দরকার সেই জিনিসটা ডাউনলোড করব। যেমন আমরা অ্যাক্সেস অফ করে দিব। আপনাদের যদি ওয়ান নোট দরকার হয়ে থাকে তাহলে ওয়ান নোট আপনি ব্যবহার করতে পারেন, না হলে কোনো দরকার নেই। আমি আউটলুক অফ করে দিচ্ছি, ওয়ান ড্রাইভ অফ করে দিচ্ছি, পাবলিশারটাও অফ করে দিচ্ছি। তার মানে আমি ইনস্টল করব হলো ওয়ান নোট, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড আর এক্সেল। আমি OneNote-টাকে আমি রিমুভ করে দিচ্ছি। OneNote আমার কোনো দরকার নেই। আপনারা যদি আপনাদের OneNote-এর কাজ হলো আপনারা নোট করতে পারবেন। আমি আমার মেইন কম্পিউটারে দেখাই দিই আপনাদেরকে OneNote-এ কি কাজ করা হয়। তো আমি যদি OneNote ওপেন করি, সাধারণত আপনার কম্পিউটারে যদি বা আপনার যদি গ্রাফিক্স ট্যাবলেট থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি OneNote ব্যবহার করতে পারেন। যেমন আমাদের যে টিচাররা, আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন 9-10 এ পড়ালেখা করতাম, অনেক সময় আমরা YouTube-এ ভিডিও দেখে পড়ালেখা করতাম। তো সেখানে দেখতাম স্যারেরা লিখতো, কম্পিউটারের উপরে লিখতো। তো তারা কিভাবে লিখতো? গ্রাফিক্স ট্যাবলেট ব্যবহার করে তারা লিখতো। তো তারা এই OneNote বা এই টাইপের বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, তো সেগুলোতে ব্যবহার করে লিখতো। তো আমি এখানে আমার ছোট বোনকে একটু বোঝাচ্ছিলাম একটা অঙ্ক। তো সেখানে আমি OneNote ব্যবহার করে আমি এটা দেখাচ্ছিলাম তাকে। তো OneNote-এর কাজ আসলে এইটুকুই। এছাড়া তেমন কোনো কাজ নাই OneNote-এ। তো আমি আবার এখানে চলে আসি। এখান থেকে এসে আমি এখানে জাস্ট আমি রাখলাম পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড আর এক্সেল, যেটা এই ৩টাই আসলে আমাদের দরকার পড়বে। দেন আমি নেক্সট এ ক্লিক করব। এখানে ইনস্টল প্রাইমারি ল্যাঙ্গুয়েজ লেখা আছে। তো আমি এখান থেকে সিলেক্ট করব হলো ইংলিশ ইউনাইটেড স্টেট। ইংলিশ ইউনাইটেড স্টেট, অন্যটা করার দরকার নেই। যদি ইউনাইটেড কিংডম করেন তাহলে অ্যাট কাজ করবে না, আগেই বলে দিচ্ছি। সো ইউনাইটেড স্টেটটা ওপেন করবেন, দেন নেক্সট এ ক্লিক করবেন। আর কিছু করার দরকার নেই। এভাবে নেক্সট নেক্সট করে কোনো চেঞ্জ করার দরকার নেই। জাস্ট ক্লিক অন নেক্সট, ক্লিক অন নেক্সট, ক্লিক অন নেক্সট। দেন একদম লাস্টে চলে গেছে ফিনিশ বাটন। ফিনিশ বাটনে ক্লিক করেন, ফিনিশ হয়ে গেছে। দেন এক্সপোর্টে ক্লিক করেন। রাইট সাইডে যে এক্সপোর্ট বাটনটা, এই এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন। এখানে আমরা এই ফাইলটাকে সেভ করে নেব, এক্সপোর্ট করে নেব আমাদের কম্পিউটারে। তো আমি অফিস ওপেন এক্সএমএল ফরম্যাটে আমি এটাকে সেভ করে নেব। দেন ওকেতে ক্লিক করব। এখানে লাইসেন্সটাকে আমরা এগ্রি করব, দেন এক্সপোর্টে ক্লিক করব। তো দেখুন আমাদের একটা কনফিগ ফাইল কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা চাইলে আমরা দেখতে পারবো যে আমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে এই কনফিগ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। উপরে দুইটা জিনিস আছে, আমি দুটাকে ডিলিট করে দিই, এগুলোর দরকার নেই আমার। তো জাস্ট আমি কনফিগারেশন যে ফাইলটা আমি মাত্র ডাউনলোড করলাম সেটা রয়েছে। এখন আপনারা সার্চ করবেন হলো অফিস ডিপ্লয়মেন্ট টুল। অফিস ডিপ্লয়মেন্ট টুলটাই আসলে আমাদেরকে সাহায্য করবে অফিসটাকে ডাউনলোড করা, অর্থাৎ অফিসের যে সফটওয়্যারগুলো আছে, যে ৩টা আমরা সফটওয়্যার সিলেক্ট করেছি এটা। তো আমি এখান থেকে অফিস ডিপ্লয়মেন্ট টুলসের প্রথম যে ওয়েবসাইটটা আছে মাইক্রোসফট কোম্পানির তরফ থেকে, এটাতে আমরা ক্লিক করলাম। এখানে এসে জাস্ট কোনো কিছু দেখবো না, এখান থেকে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে দিই। তাহলে আপনারা দেখবেন আমাদের কিন্তু অফিস ডিপ্লয়মেন্ট টুলটাও ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন আমাদের ক্রোম ব্রাউজারের কাজ শেষ, আমি ক্রোম ব্রাউজারটা কেটে দিচ্ছি। এখন দেখুন আমাদের এখানে দুইটা জিনিস চলে আসছে। একটা হলো configuration.xml এর যে ফাইলটা সেটা, আর হলো অফিস ডিপ্লয়মেন্ট।
তো অফিস ডিপ্লয়মেন্ট টুলটাতে আমরা ডাবল ক্লিক করব, অর্থাৎ আমরা এটাকে ইনস্টল করব। এখানে ইয়েস পারমিশন চাবে, ইয়েস পারমিশন দিবেন। দেন আমরা এখানে চেক মার্কটাকে অন করে দিয়ে কন্টিনিউ করব। এখন আমার কাছে এখানে লোকেশন চাচ্ছে আমরা কোথায় এটাকে ইনস্টল করবো, তো আমি এখানে ডাউনলোড ফোল্ডারের ভিতরে ইনস্টল করছি। ওকে ক্লিক করি। ইনস্টল আসায় ফাইল এক্সট্রাক্ট করলাম আমি এখানে। তো এখানে দেখুন এই দুইটা ফাইল নতুন আসছে। এই দুইটা ফাইলের ভিতরে এই ফাইলটা হলো একটা স্যাম্পল ফাইল। এই যে আমরা যে কনফিগারেশন ফাইলটা তৈরি করেছি এটারই একটা স্যাম্পল ফাইল, এটা কাজ করবে না, আমরা এটা ডিলিট করে দিই। আর সেটআপ ফাইলটা আমাদের লাগবে, আর এই অফিস ডিপ্লয়মেন্ট টুলেরও কাজ আমাদের সেটাকে আমি ডিলিট করে দিই। এখন এই দুইটা জিনিস রইল। এখান থেকে আমি কিছুই করবো না, জাস্ট এভাবে একটা কাজ করবো। আমি এখানে নিউ ফোল্ডারের একটা ফোল্ডার তৈরি করে নেবো, এখানে আমি এটাকে অফিস নাম দিব। আর এই দুইটা ফাইলকে কন্ট্রোল টেক্সট দিয়ে কাট করব, আর অফিসের ভিতরে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু দুইটা ফাইলকে রেখে দিলাম এটা অফিসের ফোল্ডারের ভিতরে। এখন আমরা চলে যাব স্টার্ট বাটনে। এটাকে আমরা ইনস্টল করব সিএমডি ব্যবহার করে, অর্থাৎ কমান্ড লাইন সফটওয়্যার, কমান্ড লাইন কোড ব্যবহার করে। আমি সিএমডি লিখে সার্চ করব, তাহলে আপনারা কমান্ড প্রম্পট পাবেন। সরাসরি ঢুকে যাবেন না, ক্লিক করবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। পারমিশন চাইবে, ইয়েস দিবেন। অ্যাডমিন পারমিশন দিতে হবে, নাহলে আপনি ওপেন করতে পারবেন না। তো আপনি এখন সিডি ক্লিক করবেন, লিখবেন সিডি মানে চেঞ্জ ডাইরেক্টরি। আমরা এখন আসি হলো সি উইন্ডোজ সিস্টেম 32, কারণ আমরা এখান থেকে সিডি দিয়ে আমরা চেঞ্জ ডাইরেক্টরিটাকে চেঞ্জ করবো। আমরা এই আমাদের যে লোকেশনটা, আমাদের যে ফাইলটা, এখানে যে একটা পাথ আছে অর্থাৎ অ্যাড্রেস আছে, তো অ্যাড্রেসটাকে আমি ক্লিক করব, এই অ্যাড্রেসটাতে ক্লিক করব, কন্ট্রোল এ দিয়ে কপি করে, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব, দেন এটাকে পেস্ট করে দিবে এখানে। তাহলে দেখবেন সি ইউজার কালিয়া, আমার ইউজার অ্যাকাউন্টের নাম কালিয়া, যার কারণে কালিয়া আসছে। দেন ডাউনলোড, দেন অফিস ফোল্ডারে ইন্টারে ক্লিক করব। তাহলে দেখেন আমার কিন্তু লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে। আমার এখন অফিস এই ফোল্ডারের ভিতরে আছে। এখন আমি লিখব setup.exe একটা স্পেস দিয়ে /configure, এরপরে configuration.xml, যে ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম XML ফাইল ওইটা। আর অবশ্যই খেয়াল রাখবেন এখানে যে কনফিগারেশন স্পেলিংটা আর এখানে কনফিগারেশন স্পেলিংটা যেন সেম থাকে, কারণ যদি সেম না থাকে সেক্ষেত্রে কাজ করবে না। দেন আপনারা ইন্টার ক্লিক করবেন। এখন দেখুন মাইক্রোসফটের একটা পপ আপ কিন্তু ওপেন হয়ে গেছে, তার মানে আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে। যেটা আমরা কেটে দিই, এখন দরকার নেই, এটা ওপেন থাকুক যতক্ষণ না ইনস্টল কমপ্লিট হচ্ছে, এটা ওপেন থাকুক। চাইলে মিনিমাইজ করে দিতে পারে। এটা ইনস্টল হইতে অনেক সময় 2 মিনিট লাগে, অনেক সময় 1 ঘন্টাও লেগে যেতে পারে। অবশ্যই সম্পূর্ণটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট কানেকশনের উপরে। পুরো সফটওয়্যারটা ইনস্টল হবে, ইন্টারনেট ডাউনলোড করবে, তারপরে ইনস্টল হবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা অ্যাক্টিভেশন প্রসেস দেখাবো। তো যতক্ষণ না ইনস্টল হচ্ছে আমি ততক্ষণ ভিডিওটা পজ করে রাখবো। আর এখানে কোনো রকমের পারমিশন দিতে হবে না, কোনো কিছুই করতে হবে না। সো পজ করে রাখলে কোনো সমস্যা নেই। আর যদি কোনো পারমিশন চাই সেক্ষেত্রে আমি আবার দেখাবো। পজ করার পূর্বে আমি একটু দেখে দিই, এখানে এখন টাইম আছে হলো 6:47 আপনার দুইটা পিসিতে টাইম দেখতে পাচ্ছেন, অর্থাৎ 6:47 বাজে। দেখি কতক্ষণ লাগে আমাদের শেষ হতে। আপনারা একটা জিনিস খেয়াল করুন, এখানে যে পপ আপটা ছিল সেটা চলে গেছে। আর এখানে আপনারা যদি চলে যায় এরকম হবে, তাহলে কি করবেন, এই হিডেন আইকন যেটা আছে এটাতে ক্লিক করবেন। দেন এখানে দেখুন অফিসের একটা স্ট্যাটাস আছে, এটাতে ক্লিক করবেন, তাহলে আপনি দেখতে পারবেন। এখন আপনি চাইলে ইউটিউবে ভিডিও দেখতে পারেন, তবে এটাতে আপনার ইন্টারনেট কানেকশন স্লো হয়ে যাবে। সো ওভাবে আপনি বুঝতে পারবেন যে বিষয়টাকে আমার কিভাবে কাজ করবে। এখানে লেখা আছে প্লিজ ডোন্ট গো অফলাইন or restart your computer. অলরেডি দেখেন 2% কমপ্লিট হয়ে গেছে। তো ওয়েট করি দেখি কতক্ষণ লাগে। এখানে আপনারা দেখতে পারেন 92% অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ওকে, এখন আপনারা দেখেন যে এই লেখাটা মাত্রই আসছে। তো এর মানে হলো আমাদের মাইক্রোসফট অফিস যে সফটওয়্যারটা আছে সেটা কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেছে একদম। আমাদের যে অফিস, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্ট, এই 3টা জিনিসই কিন্তু আমাদের ইনস্টল কমপ্লিট। আর এখন টাইম হলো 6:55। আমি এখানে এখন ক্লোজ বাটনে ক্লিক করব। এখন আমরা আমাদের যে অফিসটা আছে এটা একটু ওপেন করে দেখি যে কি অবস্থা, মানে কাজ আসলে কি ইনস্টল কমপ্লিটলি হয়েছে কিনা। আমাদেরকে একটু সার্চ করে বের করে নিতে হবে। মানে এই যে ওয়ার্ড বা এটাকে স্টার্ট করে নেই। দেন এক্সেল আছে আমাদের কাছে, এক্সেলটাকে আমরা স্টার্ট করে নিব। জানি আমাদের কাছে পাওয়ার পয়েন্ট আছে, এই পাওয়ার পয়েন্টটাতে আমি গেল স্টার্ট করে
তাহলে আপনারা দেখতে পাবেন এই সফটওয়্যার ৩ টা কিন্তু এখানে চলে আসছে। ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্ট। তো আমি প্রথমে ওয়ার্ডে ঢুকি। ওয়ার্ডে ঢোকার সাথে, সাথে আপনার ইন্টারফেসটা এরকম আসবে। অ্যান্ড এভাবে হয়তো আপনারা জিজ্ঞেস করতে পারে আপডেট লাইসেন্স। তো আপনাকে আপডেট লাইসেন্স করার দরকার নেই। কেটে দিবেন। দেন অ্যাকসেপ্ট করবেন এখানে। নেক্সট ক্লিক করবেন। আ ডোন্ট সেন্ড অপশনাল ডাটা। আপনার ডাটা দিতে চায় না, ডাক দিবেন। এগুলো পারমিশন চাইবে, আপনার কাছেও চাইবে। তো আপনি এখানে দেখতে পারবেন প্রোডাক্ট অ্যাক্টিভেটেড আছে। এখানে অনেক সময় এই ক্ষেত্রে হয় কি, অনেক সময় এটা প্রোডাক্ট অ্যাক্টিভেট হয় না। তো সেই ক্ষেত্রে আপনাকে পার্সোনালি অ্যাক্টিভেট করে নিতে হবে। আর যদি প্রোডাক্ট অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে তো এখন কিছু করার দরকার নেই। আপনার কোনো প্রবলেমই নেই। আপনার অলরেডি অ্যাক্টিভেটেড হয়ে গেছে। তো আপনার কোনো চিন্তাই নেই এখানে। কিন্তু যদি এটা প্রোডাক্ট অ্যাক্টিভেটেড না হতো তাহলে কি করতেন? তাহলে কি করতেন? আপনি যে স্টার্ট বাটনে ক্লিক করবেন। দেন PowerShell লিখে সার্চ দিবেন। PowerShell SH, এই যে PowerShell, এটা ওপেন করেন। এভাবে ওপেন হবে একটা কমান্ড প্রম্পট আরকি। এটাও একটা কমান্ড প্রম্পটই। কমান্ড প্রম্পট আর কি, এটা কমান্ড প্রম্পটই। জাস্ট একটা আপগ্রেডেড ভার্সন। তো এখানে লিখতে হবে IRM। আমি এই কমান্ডটা আপনাকে দিয়ে দিব। তো এত না বলে আমি সরাসরি লিখে দেখাই। বা HTTPS get.activated.point, একটা এই বাটন দিতে হবে। অ্যান্ড আমি এটা দিয়ে যদি আমরা এন্টার করি তাহলে হয়তোবা পারমিশন চাইতে পারেন। দেখেন এখানে একটা ডাউনলোড হচ্ছে একটা ফাইল। এর একটা পারমিশন চাইছে, ইয়েস দিয়ে দিব আমরা পারমিশন কে। অ্যান্ড দেখেন এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ নামে একটা ফোল্ডার ওপেন হয়েছে। তো এখান থেকে চাইলে আপনি উইন্ডোজ অ্যাক্টিভেট করে নিতে পারেন, অফিস অ্যাক্টিভেট করে নিতে পারেন, উইন্ডোজ অফিস বথ একসাথে অ্যাক্টিভেট করে এরকম অনেকগুলো অপশন আছে। আসলে আমি এই যে উইন্ডোজটা কিছুক্ষণ আগেই যেহেতু ইনস্টল করছিলাম, আর আমি ইনস্টল করছিলাম হলো এই যে অনলাইন কেএমএস টেস্ট সিস্টেমটা, এই সিস্টেমে। যার কারণে অটোমেটিকলি আমার এই অফিসটা ইনস্টল হয়ে মানে অ্যাক্টিভেট হয়ে গেছে। আর যদি আপনার অ্যাক্টিভেট না হয় তাহলে এই যে ২ নাম্বার, এখন ২ এ ক্লিক করবেন। দেখবেন ২, সরি ২ এ লিখবেন। ২ এ ক্লিক করার সাথে, সাথে এরকম হয়ে যাবে। দেন এরকম আসলে এখানে দেখেন ইনস্টল ওহোক অফিস অ্যাক্টিভেশন, মানে ক্লিক করবেন। তো দেখেন ইনস্টলেশন হচ্ছে। আমি করেই দেখাই, সমস্যা কি আছে। অ্যাক্টিভেট আছে, আবার অ্যাক্টিভেট হবে। ইয়াস। তো তারা আমার ইনপু চেকিং করছে যে আমি কোন উইন্ডোজ ইউজ করি, এগুলো আর ভার্সন কত, একটু ওয়েট করতে হবে এই আরকি। দেখি কতক্ষণ লাগে। দেখেন উইন্ডোজ অ্যাক্টিভেট করার চেষ্টা করছে। অ্যান্ড দেখেন এই সাকসেসফুল আসছে। আর এই যে দেখেন অফিস ইজ পার্মানেন্টলি অ্যাক্টিভেটেড অ্যান্ড প্রেস এনি কি টু গো ব্যাক। এখন যেকোনো একটা কিতে ক্লিক করলেই এই একদম ফার্স্ট পেজে নিয়ে যাবে। অ্যান্ড এখানে থেকে আপনি 0 তে ক্লিক করবেন, কেটে যাবে। ওকে। এখন আপনি চাইলে আপনার আবার গিয়ে যেকোনো একটা ওয়ার্ডে গেছিলাম, তো এখন এক্সেলে গিয়ে দেখি এক্সেলেও কি সেম অবস্থা কিনা। তো এক্সেলে গেলে হয়তোবা অ্যাকসেপ্ট অ্যান্ড এগ্রিমেন্ট আসতে পারে। অ্যাকসেপ্ট করে দিবেন। দেন অ্যাকাউন্টে ক্লিক করে আপনি চেক করতে পারেন যে অ্যাক্টিভেট হয়েছে কিনা। সেম প্রসেসে আপনার পাওয়ার পয়েন্টেও কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে গেছে। অর্থাৎ আপনার অফিসিয়াল যে সফটওয়্যারগুলো আছে সবগুলো কিন্তু অটোমেটিকলি অ্যাক্টিভেটেড হয়ে গেছে। তো দেখেন এটা কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন কিভাবে আমাদের অফিস সফটওয়্যারটাকে ইনস্টল করতে হয়। আর এই যে আমরা ফার্স্টে একটা কমেন্ট ওপেন করে আছে, এটা কেটে দেন, কোনো সমস্যা নেই। একবার আপনি আপনার কম্পিউটারটাকে রিস্টার্ট করে নেবেন, রিস্টার্ট করে আবার ওপেন করে তারপরে আপনি আপনার কাজ আবার শুরু করবেন। কারণ কি যেহেতু একটা সফটওয়্যার ইনস্টল করছি, এই সফটওয়্যারে যদি কোনো ধরনের বাগ থাকে তাহলে রিস্টার্ট করলে ওই বাগটা ফিক্সও হয়ে যেতে পারে, আর না হলে বাগটা আপনাকে সরাসরি শো করবে। এইজন্য রিস্টার্ট করাটাও জরুরি। তো আপনার কম্পিউটারটাকে রিস্টার্ট করে নেবেন। তো চলুন এখন আমরা শিখি আমরা ওয়ার্ডটাকে কিভাবে কাজে লাগাবো বা ওয়ার্ডে আমরা কিভাবে কাজ করি। আমরা প্রথমে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা চালু করবো সেটা শিখি। সাধারণত যদি আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ইনস্টল করা থাকে সেই ক্ষেত্রে স্টার্ট বাটনে ক্লিক করবেন। দেন অল অপশনে চলে যাবেন। এখানে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন, বা আপনি যদি চান আর একটু নিচে যাবেন বা এই যেখানে লেখা আছে এগুলোর উপরে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে। যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট চাইছি আমরা, তো আমরা ডাব্লিউতে ক্লিক করব। ডাব্লিউতে ক্লিক করলে ডাব্লিউ এর ভিতরে যতগুলো সফটওয়্যার আছে সবগুলো আমাদেরকে কিন্তু শো করবে। এখন এখানে দেখতে পাচ্ছেন ওয়েদার, হোয়াটসঅ্যাপ, উইন্ডোজ ব্যাকআপ, উইন্ডোজ সিকিউরিটি, এরকম অনেকগুলো সফটওয়্যার রয়েছে। তার মধ্যে কিন্তু ওয়ার্ড সফটওয়্যারটা রয়েছে। তো আমরা ওয়ার্ড সফটওয়্যারটাতে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের ওয়ার্ড ডকুমেন্টটা চালু হয়ে যাবে। যখন আপনারা প্রথম চালু করবেন হয়তো বা এইরকম রিসেন্ট ফাইলে অনেকগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো ডকুমেন্টস ওপেন হয়ে আছে রিসেন্টসে।
এরকম নাও থাকতে পারে। কারণ কাজটা যখন চালু করবেন তখন এরকম থাকে না। আমি অলরেডি অনেকবার ইউজ করছি যার কারণে এরকম আসে। এখন অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে আপনার লাইসেন্স আছে কিনা, আপনি কোন ধরনের কোন সফটওয়্যারটা ব্যবহার করছেন। যেমন দেখেন আমার Microsoft 365 অ্যাপ ফর এন্টারপ্রাইজ। তো এরকমও অনেক কিছু থাকে। কারণ প্রথমত Microsoft ওয়ার্ড ডকুমেন্ট অর্থাৎ Microsoft-এর যে সার্ভিসগুলো আছে ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট এই সবগুলো কিন্তু টাকা দিয়ে কিনতে হবে। তো এটাও আমার একটা প্রিমিয়াম ভার্সন। তো আমরা এটাতে কি করব? হোমে চলে আসি। হোমে যখন আসবে আমরা যখন ১ম চালু করব তখন হোমেই আসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু টেমপ্লেট রয়েছে। এই টেমপ্লেট গুলোর কাজ কি? আমাদের যদি সহজে সরাসরি একটা কোনো কিছু তৈরি করতে চাই, মানে যদি আমাদের ধরেন একটা ক্যালেন্ডার তৈরি করা হয়। তো ক্যালেন্ডার তৈরি করতে হলে আমরা এটা যদি ক্লিক করি তাহলে সরাসরি কিন্তু আমাদের ক্যালেন্ডার তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু ক্লিক করলে ডাউনলোড হবে একটু 79 কেবি ডাউনলোড হবে। দেন আপনার ওয়ার্ড ডকুমেন্টটা চালু হয়ে যাবে আর আপনি সেখানেও ক্যালেন্ডার তৈরি করবেন। তো এগুলো অনেক অ্যাডভান্স লেভেলে চলে যায়। এগুলো আমাদের দরকারও হয় না কখনো। খুবই কম দরকার হয় যদি আপনি ডিজাইনার হয়ে থাকেন সেই ক্ষেত্রে এগুলো দরকার হয়ে থাকে। কিন্তু আমাদের দরকার হলো বেসিক জিনিসটা জানা। তো বেসিক জিনিসটা জানার জন্য কি দরকার? বেসিক জিনিসটা বলতে আমরা যদি অ্যাপ্লিকেশন লিখতে চাই বা আমরা নতুন কোনো ডকুমেন্ট ওপেন করতে চাই এই ধরনের জিনিসগুলো। তো এই পেজের যে জিনিসগুলো আছে সেটা আগে শিখাই। এখানে আছে ব্ল্যাংক ডকুমেন্ট। ব্ল্যাংক ডকুমেন্ট যদি আমরা ক্লিক করি তাহলে নতুন একটা খালি ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। আর যেখানে আমরা আমাদের সব ধরনের টুলস এখানে প্রায় হাজার টুলস রয়েছে। এই টুলস গুলো দিয়ে আমরা কাজ করতে পারি। তো আমি আবার একটু ওপেন করে নিচ্ছি কারণ ওই পেজে কিন্তু আরো কিছু জিনিস আছে। এখানে দেখুন হোম পেজ এটা একটা। দেন নিউ নামে একটা ফাইল আছে। নিউ নামে একটা অপশন। এই নিউ নামে অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা নিচে আরো অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবো। প্লাস আমাদের ওই ব্ল্যাংক ডকুমেন্ট যে অপশনটা সেটা সবার ফার্স্টে থাকবে। তো আমাদের এই পেজটা তো অলরেডি জেনেই গেছে যেটা হোম পেজের একদম ফার্স্টেই ছিল। এখানে এখন ওপেন অপশনে ক্লিক করব। ওপেন অপশনে ক্লিক করলে কি আসবে দেখেন। এখানে আমার কম্পিউটারের ভিতরে যত ডকুমেন্টস আছে সবগুলোই কিন্তু এখানে প্রায় শো করে। বা এখানে লেখা আছে ফেভারাইট। ফেভারাইটের ভিতরে আপনি যদি কোনো ডকুমেন্টসকে ফেভারাইট হিসেবে সিলেক্ট করে রাখেন, সেই ক্ষেত্রে ফেভারাইট অপশনগুলো শো করবে। আর দিস উইক আমি এই গত সপ্তাহে বা এই সপ্তাহে লাস্ট ৭ দিনে এই ডকুমেন্টস গুলো ওপেন করেছি যার কারণে এগুলো শো করতেছে। অ্যান্ড আদার্সও কিছু ডকুমেন্টস আছে। এগুলো আপনার ক্ষেত্রে খালিও থাকতে পারে, একদম ফাঁকা থাকতে পারে। তো এখন আমরা যদি আমাদের কম্পিউটারের ভিতরে কোনো ডকুমেন্টস রাখা থাকে অলরেডি সেভ করা থাকে সেটাকে কিভাবে ওপেন করব? তো আমি এখানে ব্রাউজে যদি ক্লিক করি তাহলে এরকম ভাবে একটা পপআপ ওপেন হবে। তো এই পপআপে আমরা চলে যেতে পারবো সেই জায়গায় যেখানে আমার ডকুমেন্টসটা ওপেন করা আছে। যেমন আমি যদি ডাটাতে ক্লিক করি বা দিস পিসিতে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু দিস পিসির যে ইন্টারফেসটা সেটা চলে আসছে। এখন আমি ডাটাতে ক্লিক করে আমার যে একটা ডকুমেন্টস আমি ওপেন করে নিচ্ছি। এই যে আমার ডকুমেন্টস এর ধরেন লাইনের ভেতরে গেলাম। এখানে কিন্তু আমার অনেকগুলো ডকুমেন্টস আছে। তো আমি এখান থেকে ধরেন রিজিউম এ ক্লিক করলাম। তো একটু লোডিং নিয়ে দেখেন আমার রিজিউম এর যে ডকুমেন্টসটা আছে এটা কিন্তু ওপেন হয়ে গেছে। বাট একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন দেখেন এখানে লেখা আছে প্রোটেক্টেড ভিউ। প্রোটেক্টেড ভিউ এর কাজ কি? ধরেন অনেক সময় আমরা এটা ওপেন করেছি, ছোট বাচ্চা পাশে আছে, ভুল করে পড়ে গেছে। তো এটা কিন্তু এডিট হয়ে যাবে তখন। তখন আপনার হতে পারে যে এই জিনিসটা নষ্ট হয়ে গেছে বা একদম পুরা অবস্থা খারাপ হয়ে গেছে। তো এইজন্যে এটা প্রোটেক্ট করে রাখে যাতে কেউ যদি ১ম মানে ইনিশিয়ালি ওপেন করে সফটওয়্যারটাকে, সেই ক্ষেত্রে সরাসরি যাতে এডিট না হয়ে যায় বা কোনো ধরনের পরিবর্তন না হয়। তাহলে আপনি যখন কাজ করবেন তখন এডিট করবেন কিভাবে? সেই লাইন বরাবরই দেখেন একদম লাস্টে লেখা আছে ইনেবল এডিটিং। ইনেবল এডিটিং এ যখন ক্লিক করবেন তখন দেখেন আপনার যে এই টুলস গুলো আছে, টুলস গুলো কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আপনি যেকোনো চাইলে ধরেন আমি সায়েন্স ক্লাবের পরে আমি আমার মধ্যে একটা কিছু লিখতে পারবো। তো এরকম ভাবে আপনি এডিট করতে পারবেন। তো আমি আবার এখন নতুন একটা ডকুমেন্টস নিয়ে নিই, একদম ফ্রেশ ডকুমেন্ট নিই। তো আমি ফ্রেশ ডকুমেন্ট হচ্ছে ব্ল্যাংক ডকুমেন্ট আপনি এখান থেকে চাইলে নিতে পারেন। আবার নিউ এ ক্লিক করে ব্ল্যাংক ডকুমেন্টও ক্লিক করতে পারেন। তো আমাদের নিউ ডকুমেন্ট কিন্তু ওপেন হয়ে গেছে। ১ম এ আমরা দেখি কিভাবে এই ডকুমেন্টটাকে আমরা সেভ করতে পারবো। এটা সেভ করার আগে আমরা একটা লাইন লিখে নিই। লিখি আই এম তাক। এখানে দেখেন অনেক ছোট্ট একটু দেখা যাচ্ছে, একবারে ছোট্ট লেখা দেখা যাচ্ছে। আপনি এটাকে বড় করবেন কিভাবে? এই যে পানির এটা হলো একটা ফন্ট মানে এখানে যে টেক্সটটা লিখেছি আমি এটা একটা ফন্ট। তো এটাকে আমরা যদি hover করি অর্থাৎ এটাকে সিলেক্ট করি, যেভাবে আমি যদি মাউস ক্লিক করে সিলেক্ট করি বা কন্ট্রোল এ যদি ক্লিক করি তাহলে সিলেক্ট হয়ে যাবে। তো এভাবে মানে কন্ট্রোল এ তে ক্লিক করলে সবগুলো আপনার ডকুমেন্টস এর যত লেখা আছে সবকিছু কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো আমি আমার মাউস ক্লিক করে আমি এটা সিলেক্ট করলাম।
সিলেক্ট করলে দেখেন এখানে কিছু হপার আছে চলে আসছে, বাটন চলে আসছে, টুলস আসছে। এই টুলস গুলো দেখেন এইখানেও কিন্তু টুলস গুলো এখানে আসে। আমি এখানে যদি এখান থেকে সরাই নেন একবার তাহলে এখানে চলে যাবে। এখানে দেখেন এই টুলস গুলো যেগুলো সেম, আমি আবার যদি এটাকে সিলেক্ট করি দেখেন সেম টুলস গুলো এখান থেকে এখানে আসছে। তো এই টুলস গুলোর কাজ কি আসবে? এখন আমি যদি এইখান থেকে এটা ক্লিক করে সিলেক্ট করে নেই, আর এখানে অ্যাটাপাস বডি লেখা আছে, অ্যাপটস বডি লেখা আছে, এখান থেকে আমরা এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি, তাহলে আপনার কম্পিউটারে যত ধরনের ফন্টস ইনস্টল আছে বা অনেকগুলো থাকে ইনস্টল করা নাই সেগুলো কিন্তু শো করতেছে। আমার মাইক্রোসফট অফিসের একদম অফিসিয়াল ভার্সন, যার কারণে অনেকগুলো আছে যেগুলো আমি ডাউনলোড করা নাই, যেমন এটা ডাউনলোড করে এখানে ডাউনলোড আইকন দেখছে। ধরুন আমি এখান থেকে আমি একটা ফন্ট নিব, এবার আমরা চাইলে সার্চ করে নিতে পারি, অথবা ধরেন আমি যদি এখানে টাইম নিউ রোমান লিখে সার্চ করি, মানে এই যে জায়গাটাতে এই জায়গাটা আমি চাইলে কেটে দিতে পারছি। হ্যাঁ, কেটে দিয়ে আমি টাইম নিউ রোমান লিখে সার্চ করতে পারি। টাইম টাইম লেখার সাথে সাথে বাকিটুকু কিন্তু লেখা চলে আসছে। ইন্টার মারলে লেখাটা কিন্তু টাইম নিউ রোমান ফন্টে চলে আসে। এটা হলো ফন্ট। বিভিন্ন ধরনের ফন্ট হয়ে থাকে, বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট বানানো যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে, যদি আমি এখানে হভার করি, এই ধরেন এটার উপরে হভার করি মানে ডিজাইন আসতেছে। এখানে ডাউনলোড করে নাই তো যেগুলো, এই জন্য এগুলো দেখাচ্ছে না। তাহলে একটু নিচে দেন, এখন দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা যখন নিচে উপরে করতেছে তখনই কিন্তু চেঞ্জ হচ্ছে। এবার আমরা যেটা চাই সেটা কিন্তু আমরা দিতে পারবো, এভাবে কিন্তু আমরা যেটা চাই সেটাই দিতে পারবো। ধরেন আমি এটা সিলেক্ট করলাম, এখন আমার লেখাটা যেটা একদমই ছোট্ট হয়ে আছে, ফন্ট সাইজ 12 আছে। আমরা চাইলে এটাতে ক্লিক করে বড় বানাইতে পারি, আবার এইটাতে চাইলে ক্লিক করে ছোট বানাইতে পারি। এখন আমি যদি শর্টকাটে ব্যবহার করতে চাই, তাহলে শর্টকাট যদি আমি ক্লিক করতে চাই তাহলে দেখুন এখানে লেখা আছে ইনক্রিজ ফন্ট সাইজ। ইনক্রিজ ফন্ট সাইজ অর্থাৎ আমি কিভাবে করলাম, এইটাকে যদি আমি সিলেক্ট করি, তারপরে এই যে লেখা আছে এই লেখাটার উপরে হভার করি মাউসটাকে, তাহলে দেখেন নিচে লেখা আসে ইনক্রিজ ফন্ট সাইজ, কন্ট্রোল প্লাস শিফট প্লাস গ্রেটার দেন আইকন, যেটা অর্থাৎ আপনার কিবোর্ডের ভিতরে এটা সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট আর গ্রেটার দেন আইকনে যদি ক্লিক করতে থাকেন তাহলে কিন্তু লেখাটা বড় হতে থাকবে। আবার কন্ট্রোল শিফট আর লেস দেন আইকনে যদি ক্লিক করা তাহলে কিন্তু লেখাটা ছোট হতে থাকবে। আপনাদের আরেকটা শর্টকাট বলি, কন্ট্রোল ক্লিক করে সরাসরি আপনি যদি থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের যে কি গুলো আছে কিবোর্ডে, এগুলো যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রেও কিন্তু ছোট বা বড় হবে। মানে কন্ট্রোল ক্লিক করে যদি থার্ড ব্র্যাকেট স্টার্টিং যেটা সেটাতে ক্লিক করেন তাহলে ছোট হবে, আর কন্ট্রোল ক্লিক করে থার্ড ব্র্যাকেট ক্লোজিং যেটা দেন তাহলে ছোট হবে, সরি বড় হবে। তো এখানে আমরা কিন্তু ফন্ট সাইজ বড় করতে পারি। এখন একটা জিনিস খেয়াল করুন, আমরা যদি এখান থেকে একটা ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে যদি আমরা 36 ফন্ট ক্লিক করতেছি, একটা ক্লিক করলে 48 চলে যাচ্ছে, মানে একটা হিউজ ডিফারেন্স। কিন্তু আমার দরকার 40 ফন্ট, তাহলে আমি কি করবো? তাহলে এই যেখানে 48 লেখা আছে এই 48 লেখাটার উপরে আমরা ক্লিক করবো বা সিলেক্ট করবো, দেন এটাকে কেটে দিয়ে আমি লিখতে পারি 40, তাহলে কিন্তু আমার 40 ফন্টে লেখাটা হয়ে গেছে। আমি যদি আমার লেখাগুলোকে সবগুলো বড় হাতের করতে চাই একবারে, এই লেখাটা টেক্সট ধরেন আমি তানিম লেখাটাকে শুধুমাত্র সবচেয়ে বড় মানে সবগুলো বড় হাতের করবো, কিন্তু আমি লেখাটাকে কাটবো না, তাহলে কিভাবে করবো? এখানে দেখেন একটা বড় হাতের একটা ছোট হাতের আছে, এটাতে ক্লিক করবেন, দেন এখান থেকে দেখেন সেন্টেন্স কেসেস, এটা দিলে আপনার সব ছোট হাতের হয়ে যাবে। এখন আপনি যদি লোয়ার কেস দেন তাহলে তো লোয়ার কেস তো অলরেডি হয়ে আছে, তো এটা করার কোনো মানে হয় না। আপার কেস যেটা দিলে দেখেন সবগুলো বড় হাতের হয়ে গেছে। এখন যদি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এটা তো সরি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড মানে প্রত্যেকটা বড় হাতের হবে, যেটা বড় হাতের উপরে হবে, ফার্স্ট ওয়ার্ডটাই বড় হাতের হবে। টগল কেস, এটা টগল কেস বলে ফার্স্ট এটা ছোট হাতের হবে, বাকিগুলো বড় হাতের হবে। লোয়ার কেস ক্লিক করলে সবগুলো ছোট হাতের হয়ে যাবে। আবার ক্যাপিটালাইজ ইউজ করলে ফার্স্টেরটা যে ফার্স্টের ওয়ার্ডটা শুধু ফার্স্টের ওয়ার্ডটা শুধু ছোট বড় হাতের হবে, বাকি সবগুলো ছোট হাতের হয়ে যাবে। আপনি এখন চাইলে এই টেক্সটটাকে বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন। তা আমি মনে করেন এই তানিম লেখাটাকে বোল্ড করব, দেখেন একটু কিন্তু মোটা হয়েছে। আর আমি যদি চাই এম লেখাটাকে ইটালিক করো, ইটালিক করার জন্য এই যে এই আই বাটনটা যেটা, এটাতেও ক্লিক করতে পারেন, তাহলে এটা হয়ে যাবে। আর আপনি চাইলে এখানেও ক্লিক করতে পারেন, হয়ে যাবে। আমি ধরেন আই লেখাটাকে আন্ডারলাইন করবো, তো আন্ডারলাইন করি, এখানে আই লেখাটা আন্ডারলাইন করছি। এখন আপনি চাইলে এই সেম জিনিসগুলো কিন্তু কিবোর্ডের মাধ্যমে করতে পারেন। দেখেন আমি লিখে দিয়েছি আই এম ফ্রম বাংলাদেশ।
আর আমি ফোনটাকে চেঞ্জ করে নেই নরমাল ফন্টে, অর্থাৎ টাইম নিয়ে রোমানে চলে যাই বা একটা পাস যেটা ছিল ওটাতে যদি চলে যাই এরকম। তো এখন এটাকে আমি একটু বোল্ড করি, এটাকে আমি সিলেক্ট করলাম বাংলাদেশটাকে, দেন আমি কন্ট্রোল বি যদি ক্লিক করি, সেটা অলরেডি বোল্ড হয়ে আছে, আমি এটাকে সবগুলোকে নামানো করে আমি বাংলাদেশটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি যদি করি তাহলে দেখুন বোল্ড হয়ে যাবে, দেখেন বোল্ড কিন্তু হবে না আর হবে না, মানে এটাকে রান করা হয়ে গেছে। আমি যদি অন্য কোনো ট্রাকে এই ধরেন ফর্মটাকে আমি ইটালিক করবো তাহলে কন্ট্রোল আই, এগুলো কোথা থেকে আমি শিখবো। এখানে বি এর উপরে যদি হভার করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে বোল্ড কন্ট্রোল ডি। ইটালিকের উপরে যদি হভার করেন তাহলে ইটালিক লেখা আছে কন্ট্রোল আই। ইউ এর উপরে যদি আপনি হভার করেন আন্ডারলাইন কন্ট্রোল ইউ, অর্থাৎ আমরা এইটুকু যদি আমি আন্ডারলাইন করতে চাই তাহলে কন্ট্রোল কিউ যদি দিয়ে দিই তাহলে সাথে সাথে কিন্তু আমাদের এটা আন্ডারলাইন হয়ে যাবে। শর্টকাট জানাটাও খুবই জরুরি, কারণ শর্টকাট যদি না জানি তাহলে আমাদের এই কাজটাই অনেক টাইম লেগে যাবে। যখন আপনি অনেক বড় বড় ডকুমেন্টস লিখতেছেন আপনার হুট করে এক জায়গায় বোল্ড করার দরকার হবে। আপনি কি এখন এখানে গিয়ে খুঁজবেন বা এটাকে পুরোটা সিলেক্ট করে আবার এটাকে আপনি যাবেন, কাজ করবেন, অনেক টাইমের ব্যাপার এটা। তো আপনি শর্টকাটে করে ফেলেন। এখন অনেক সময় আমরা সিলেক্ট করতে এই যে এভাবে সিলেক্ট করতে গিয়ে অনেক সময় প্রবলেম দেখা দিতে পারে। যে দেখা যাচ্ছে যে আমরা এটুকু সিলেক্ট করতে গেছি, এটুকু সিলেক্ট হয়েছে, তারপরে আমরা মাউস এর পর্যন্ত নিয়ে আসছি, ক্লিক করে নিয়ে আসছি, কিন্তু এটুকু সিলেক্ট হয় নাই। তো সেই ক্ষেত্রে কি করতে পারি? আমরা চাইলে কিবোর্ড ইউজ করতে পারি, শর্টকাট। কন্ট্রোল ক্লিক করে যদি আমরা এখানে অ্যারো বাটনে ক্লিক করে লেফট অ্যারোতে ক্লিক করি তাহলে একদম সামনে চলে আসছে। কন্ট্রোল রাইট অ্যারোতে ক্লিক করি তাহলে একদম লাস্টে নিয়ে গেছে। তো সিলেক্ট যদি করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল শিফট ক্লিক করে যদি আমরা, অর্থাৎ আপনার মাউস হভার, এই যে মাউসের হভার এটা এখানে, এটা যদি লেখার ডান সাইডে থাকে সেক্ষেত্রে কন্ট্রোল শিফট দেন লেফট অ্যারো যেটা সেটাকে ক্লিক করবো, দেখুন সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক, ওই টেক্সটটা সিলেক্ট হয়ে গেছে। আপনি চাইলে আবার কন্ট্রোল শিফট আর লেফট অ্যারোতে ক্লিক করে আরেকটা ওয়ার্ড হয়ে যাবে, আবার ক্লিক করলে আরেকটা ওয়ার্ড হয়ে যাবে, আবার ক্লিক করলে আরেকটা ওয়ার্ড হয়ে যাবে। এখন আপনি ধরেন আইটাকে নিবেন না, এখন আইটাকে আপনি বাদ দিবেন, রাইট অ্যারোতে একটা ক্লিক করে দেন, কন্ট্রোল শিফট রাইট অ্যারোতে একটা ক্লিক করে দেন, অবশ্যই শিফট কন্ট্রোল শিফট চালু রাখা লাগবে। আপনি চাইলে আরেকটা রাইট অ্যারোতে ক্লিক করেন। হুম, এবার ধরেন আপনি ফর্মে রাইট সাইডে আছেন, সরি ফর্মের লেফট সাইডে আছেন, আপনি ফর্ম টেক্সটটাকে সিলেক্ট করতে চান। তো আপনি কন্ট্রোল শিফট রাইট অ্যারো দেন, ফোনে সিলেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এখানে আরেকটা জিনিস আছে যেটা হলো এবি, মানে স্ট্রাইক থ্রো। তো স্ট্রাইক থ্রো এর কাজ কি? ধরেন আমি বাংলাদেশ লেখাটাকে লিখবো, আর স্ট্রাইক থ্রোতে যদি ক্লিক করি তাহলে বাংলাদেশ লেখাটা কিন্তু দেখেন কেটে গেছে। এটা সাধারণত ধরেন আমাদের অনেক সময় প্রোডাক্ট থাকে বিভিন্ন ধরনের, যেগুলো অনলাইনে বা ফ্লিপকার্ট, অ্যামাজন, দারাজ, এগুলোতে অনেক সময় প্রোডাক্ট লেখা থাকে। কারণ ১,০০০ টাকা প্রাইস লেখা আছে, এটা আমি টপ করে নিয়ে ১,০০০ টাকা প্রাইস লেখা আছে। তো এটাকে কেটে দিয়ে আমি লিখবো হলো 499 মনে করেন। তো সেই ক্ষেত্রে আমি এই ১,০০০ টাকে সিলেক্ট করে এই এপিতে ক্লিক করলে কিন্তু ওইটা ১,০০০ টাকা কেটে গিয়ে দেখেন 499 টাকা থাকে। এটা কিন্তু একটা প্রফেশনাল কাজে কিন্তু ব্যবহার হয়ে থাকে এই জিনিসটা। আশা করি বুঝতে পারছেন। এবার ধরেন আপনি এই আই এম ফ্রম, আমি একটা টেক্সট লিখি আজকে, ধরেন লিখি আই লাভ কোডিং। তো এখানে আই লাভ কোডিং লেখাটা দিয়েছিলাম, এটা ভুল হয়ে গেছে, ওটা আলাদা করে নিই। এখন আমি এই টেক্সটটাকে কি করব, লেফট সাইডে নিয়ে রাখবো। লেফট সাইডে নিয়ে রাখলে আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন, লেফট এই যেখানে, এই যাতে এই বাটনটাকে ক্লিক করে লেফট, দেখেন অ্যালাইন লেফট, অর্থাৎ এটাকে অ্যালাইনমেন্ট বল। অ্যালাইনমেন্টের ক্ষেত্রে কয়েকটা অ্যালাইনমেন্ট আছে, ৪টা অ্যালাইনমেন্ট আছে। ৪টা অ্যালাইনমেন্ট, একটা আছে হলো লেফট, একটা আছে মিডল, একটা আছে রাইট, আর একটা আছে হলো জাস্টিফাই। জাস্টিফাই এর কাজ কি? লেফট রাইট মিডল তো সবাই আমরা বুঝতে পারবো, এই জন্য জাস্টিফাই গেলাম সরাসরি। লেফটের ক্ষেত্রে শুধু সবগুলো টেক্সট লেফটে চলে যাবে, রাইটের ক্ষেত্রে আমি দেখাই দিই যদিও, এটা আমাদের লেফট অলরেডি আছে। তো কন্ট্রোল আর যদি দেই তাহলে এটা রাইটে চলে যাবে, কন্ট্রোল ই দিলে লেফটে চলে যাবে, আর কন্ট্রোল এল দিলে এটা লেফটে চলে আসবে। আবার কন্ট্রোল ডাব্লিউ যদি আপনার ধরেন রাইটে লেখাটা রাখছেন, কন্ট্রোল যদি কিউ দেন সেক্ষেত্রেও অনেক সময় অনেক ক্ষেত্রে মানে কিছু কিছু জায়গায় কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলোতে কাজ করে না এটা, কন্ট্রোল কিউ ক্লিক করলে লেফটে চলে আসে। আবার অনেক সময় এই ওয়ার্ডের ভেতরে কাজ করে সাধারণত কন্ট্রোল কিউ ক্লিক করলে লেফটে চলে আসে। আর জাস্টিফাই এর ক্ষেত্রে কন্ট্রোল জে করলে জাস্টিফাই হয়ে যাবে। দেখুন দেখুন এটা কিন্তু জাস্টিফাই চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে এটা ফিগার করতে পারবেন, কোনো সমস্যা নেই। করেন জাস্টিফাই এর কাজ কি? ধরেন আপনি একটা অনেক বড় প্যারাগ্রাফ লিখছেন, আমি আপনাদেরকে আমার একটা অন্য একটা ডকুমেন্টস ওপেন করে দেখাই। ওপেন, ধরুন আমাদের যে অ্যাসাইনমেন্টটা ছিল এটা,
এখানে দেখুন এই টেক্সট গুলো কিন্তু দেখতে একটু বেখাপ্পা লাগতেছে। তো এই টেক্সট গুলোকে আপনি জাস্টিফাই যদি করেন, আপনি এটাকে পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল জে ক্লিক, দেখুন এই টেক্সট গুলো কিন্তু এখান থেকে যেখানে শুরু হয়েছিল, একটু বড় করে দেখাই, এখান থেকে যেখানে শুরু হয়েছিল এখানেও সেম জায়গায় প্রত্যেকটা লাইন সেম জায়গায় শেষ হয়েছে। এখন দেখুন এটাকেও সেম ঠিক হয়ে গেছে। এইখানে আবার এখানে তো কিছু নাই। এটা কনক্লুশনে যদি আমরা দেখেন, এটা কিন্তু এন্ড এর আগে শেষ হয়ে গেছে। এখানে ভয়েসের আগে পর্যন্ত শেষ হয়েছে। আমি যদি এটাকে সিলেক্ট করি, দেন কন্ট্রোল জে দিই, তাহলে দেখুন এই এন্ড, এই ম্যাচটা কিন্তু ঠিকই ছিল, ম্যাচ পর্যন্তই লেখা ছিল, ঠিক আছে। কিন্তু যখন কন্ট্রোল জে অর্থাৎ জাস্টিফাই করে নিয়েছি, তখন দেখুন লেখাটা কিন্তু এই সোজা বরাবর চলে আসছে। এবং এই লেখার স্টাইলটা তো দেখতে সুন্দর লাগতেছে, আগের তুলনায় দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। তো অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে অবশ্যই জাস্টিফাই দিতে হয়। কারণ জাস্টিফাই লিখলে আপনার অ্যাপ্লিকেশনটা দেখতেও সুন্দর হয়। এমনকি যাকে আপনি অ্যাপ্লিকেশন দিচ্ছেন, সেও আপনার মানে আপনার অ্যাপ্লিকেশনটা দেখে তার ভালো লাগবে। আপনি যদি এখন আগের মতো যেটা ছিল আমাদের, এটা যদি একটা অ্যাপ্লিকেশন হয়, তাহলে একটু বাজে দেখায়। দেখেন এখানে অনেকগুলো টেক্সট আছে, অনেকগুলো দেখাচ্ছে। এটা আমার কিন্তু একটাও জাস্টিফাই করা হয়। জাস্টিফাই যদি করে দিই, তাহলে সবগুলোর দেখুন সৌন্দর্যটা কিন্তু একটা বেড়ে যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে একটু সমস্যা হয়ে গেছে। এটারও রিজন আছে, কিছু ফাঁকে যেগুলো এরকম প্রবলেম থাকে। মেইনলি এটার মধ্যে একটা কি বলে স্পেস স্পেস প্রবলেম আছে, অর্থাৎ একটু স্পেসটা বেশি নিয়ে রাখছে। আর এটা যেহেতু ChatGPT থেকে কপি করা, এই জন্য এই ধরনের সমস্যা হচ্ছে। আমি এটাকে কেটে দিই, নিয়ে অন্য একটা ফাইল করে দেখাই। ধরেন এটা একটা, এখানে আপনার দেখুন এখানে প্রত্যেকটা টেক্সট কিন্তু এখানে লাইক ওভার ফার্মার একটা কম্পোজিশন আছে। এই কম্পোজিশনটা যদি আমি এই টেক্সটটুকু আমি জাস্টিফাই, দেখুন জাস্টিফাই করা আছে, আমি জাস্টিফাই থেকে সরাই দিই, তাহলে এইভাবে শেষ হয়েছে। ফার্স্ট লাইনও ঠিক আছে, সেকেন্ড লাইনও ঠিক আছে, থার্ড লাইন এখানে গেছে, ফোর্থ লাইন এখানে গেছে, লাস্ট লাইন এখানে, লাস্ট লাইন আমার এখানেই থাকলো, সমস্যা নেই, লাস্ট লাইন তো যে কোনো জায়গায় শেষ হতে পারে। বাট আমরা যদি এটা জাস্টিফাই করে দিলাম, সিলেক্ট না করলে মানে ওই ঘরে মানে এই প্যারাগ্রাফটা আপনি যদি মাঝখানেও রাখেন, দেন কন্ট্রোল জে দেন, অটোমেটিক জাস্টিফাই হয়ে যাবে ওই পুরা প্যারাগ্রাফটা। কারণ কি, কারণ দেখুন এটা কিন্তু আগের থেকে দেখতে সৌন্দর্য লাগতেছে, অনেক বেশি সুন্দর লাগতেছে আগের থেকে। এইভাবে আমরা আমাদের টেক্সটটাকে ফরম্যাটিং করতে পারি। এগুলোকে বলে টেক্সট ফরম্যাটিং বা টেক্সট অ্যালাইনমেন্ট। যেটা অ্যাপ্লিকেশনের কথা বললাম, এই তাতে অ্যাপ্লিকেশন আছে। দেখুন এখানে অ্যাপ্লিকেশন, আমরা যদি এই অ্যাপ্লিকেশনটাকে জাস্টিফাই না করতাম, জাস্ট কন্ট্রোল এল মেরে রাখতাম, অর্থাৎ লেফট অ্যালাইন রাখতাম, তাহলে কাজ দেখেন লেফট অ্যালাইনমেন্টে আমাদের, আমি এটাকে একটু প্রিন্ট প্রিভিউ এ দেখাই। এটা হলো পেজ নাম্বার 3। প্রিন্ট প্রিভিউ, দেখুন প্রিন্ট প্রিভিউ আমাদের টেক্সটটা কিন্তু এরকম লাগতো আপনার। আপনি যদি একজন প্রিন্সিপালকে এই জিনিসটা দেন, প্রিন্সিপালও বলবে এটা কোন খ্যাত, কোন গ্রামের খ্যাত, যে এভাবে অ্যাপ্লিকেশনটা লিখছে, সৌন্দর্য নাই, কোনো কিছু নাই, এই ধরনের লিখছে, এভাবে বলবে। কিন্তু তা আপনার সামনাসামনি তো বলবেন অবশ্যই, কিন্তু তাই সে মনে মনে এই কথাটা বলবে। ওই জন্য আপনি যদি আর এটা যদি জাস্টিফাই করেন, যদি এটাকে অতটা বোঝা যাচ্ছে না, কারণ লাইন ছোট তো, একই জায়গায় প্রায় শেষ হয়েছে, তাও একটু খালি আছে, দেখেন এখানে একটা স্পেস দেখা যাচ্ছে। আপনি এটাকে সিলেক্ট করেন পুরাটা, সিলেক্ট করে কন্ট্রোল জে মারেন, জাস্টিফাই করে দেন বা এটাতে ক্লিক করেন, সিলেক্ট করেন। তো এখন সৌন্দর্যটা বাড়ছে। এখন যদি সরি এখন যদি আপনি প্রিন্ট প্রিভিউ চলে যান, প্রিন্ট প্রিভিউ এর কাজ কেবল আমি পরে দেখা দিব, সমস্যা নেই। আপনি দেখুন আগের তুলনায় সৌন্দর্যটা কিন্তু বেড়ে গেছে। তো আমি এটা থেকে এখন বের হয়ে যাই, আমরা গেছিলাম সেখানে, আমাদের আগের যে ডকুমেন্টটা ছিল। তো এভাবে আমরা চাইলে আমাদের টেক্সটটাকে অ্যালাইন করতে পারি। আমি ধরেন এই টেক্সটটাকে, আই লাভ কোডিং টেক্সটটাকে মিডিলে রাখবো। এখন আমরা যদি কোনো টেক্সটটাকে কালার চেঞ্জ করতে চাই, ধরেন আমি এই তানিম লেখাটাকে কালার চেঞ্জ করে রেড বানাইতে চাই, রেড বানাইতে চাইলে এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। এটা একটা ওয়ার্ড আর্ট, টেক্সট ইফেক্ট, এগুলো এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার এটা, আর ব্যাকগ্রাউন্ড কালার বা আমরা যখন কোনো বই খাতাতে হাইলাইট করি না, এই ধরনের কিন্তু হয়ে যায়। আমি এটাকে নর্মাল করে নিই আগে। এখন যদি আমি টেক্সট ফন্টটাকে, অর্থাৎ এইটুকু লেখাটাকে, আমার টেক্সট গুলোকে আমি রেড মারতে চাই, তাহলে এটাতে ক্লিক করলে রেড হয়ে যাবে। আপনি যদি অন্য কোনো কালার নিতে চান, গ্রিন নিতে চান মনে করেন, তাহলে গ্রিন কই থেকে নিন? তাহলে যে ড্রপ ডাউন যে মেনুটা আছে সেটাতে ক্লিক করবেন, এখানে আপনার কালার প্যালেটটা ওপেন হয়ে যাবে। এই কালার প্যালেট থেকে আপনি যে কোনো কালার নিতে পারেন। আর আপনার যদি এই কালারের মধ্যেও পছন্দ না হয়, আপনি অন্য কালার নিতে চান একদম ডিফারেন্স, সেক্ষেত্রে আপনি মোর কালার অপশনে ক্লিক করবেন, এরকম একটা কাস্টম কালার প্যালেট ওপেন হয়ে যাবে।
আপনি এখান থেকে যেকোনো একটা কালার প্যালেট আপনি নিতে পারেন। ব্লু নিতে পারেন। আপনার নিজের ডিজাইন মতো আপনার দেখেন এখানে যখন আমি এটাকে চেঞ্জ করতেছি, নিচে হেক্স যেটা লেখা আছে হেক্স দেখেন চেঞ্জ হচ্ছে। এটার রিজন বাকিগুলো চেঞ্জ হচ্ছে কালার চেঞ্জ হওয়ার কারণে। কিন্তু নিচের হেক্স চেঞ্জ হচ্ছে। এই হেক্সা কোড আমরা যখন HTML শিখবো, এই হেক্সা কোড কিন্তু আমাদের খুবই ব্যবহার হবে। আমাদের কালার চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড মানে ওয়েবসাইট যখন বানাবো CSS এ HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো দিয়ে বানানো হয় তো। তো CSS এ যখন আমরা ডিজাইন চেঞ্জ করবো তখন এই হেক্সা কোড গুলো ব্যবহার হয়ে থাকে। আমরা চাইলে সার্চ করে হেক্সা কোড লিখতে পারি অর্থাৎ বা এখন তো বর্তমানে VS কোডে হয় যেখানে আমরা কালার চেঞ্জ করবো ওখানে হভার করলে আমরা নিজে এইরকম একটা প্যালেট ওপেন হয়ে যায়। ওখান থেকে আমরা এভাবে নিতে পারবো কোনো সমস্যা নেই। তবে এটা আর কি হেক্সা কোড কিছু কিছু হেক্সা কোড মুখস্থ থাকা উচিত। যেমন ব্ল্যাক এর হেক্সা কোড, হোয়াইট এর হেক্সা কোড, তারপরে ব্লু, রেড, গ্রিন এগুলোর হেক্সা কোড আসলে মুখস্থ থাকা উচিত সবার। এখানে RGB মডেল আছে, আরেকটা আছে SHL মডেল, সরি HSL। তো আমরা সবসময় RGB মডেলে ইউজ করবে। LSSL এর যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না আমার, মানে বেসিক কাজগুলো তো কখনো করবে না। আবার স্ট্যান্ড এখানে কাস্টমস স্ট্যান্ডার্ডে ক্লিক করলে আপনি কিছু কালার আবার পেয়ে যাবেন এখানে। আমি এটাকে ক্যান্সেল করে দিই। এটা আমি রেড করছি। ধরেন এমটাকে আমি গ্রিন করে দিব। সিলেক্ট করে আমি এটাকে গ্রিন করে দিলাম। আর আমি পুরো টেক্সটটাকে আমি অন্য একটা কালার দিই। এখান থেকে এই ক্ষেত্রে হাইলাইটিং সিস্টেমটা হলো এরকম যে আমরা যদি এই টেক্সটটাকে আমরা সিলেক্ট করে থাকি, দেন এই যে এখানে টেক্সট হাইলাইট যে অপশনটা আছে এটাতে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আমরা এখান থেকে খুব কম সংখ্যক ডিজাইন পাবো যেটা আমরা ব্যাকগ্রাউন্ডে দিতে পারবো। এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা ডিজাইন এখানে দিতে পারবো। এখানে এই কয়টাই আছে, ৫টা ১০-১৫টা ডিজাইন আছে। আর আপনার একটা আছে নো কালার চেঞ্জ। নো কালারে ক্লিক করলে আপনি ধরেন একটা দিয়ে দিয়েছেন অলরেডি, এটাকে আপনি সরাবেন কিভাবে? সেক্ষেত্রে সিলেক্ট করবেন, দেন আবার এটাতে যাবেন, দেন নো কালারে ক্লিক করেন চলে যাবেন। তো আমি জাস্ট তানিমটাকে হাইলাইট করে দিই। যেভাবে মেইনলি হাইলাইট করতে হয়। এখন বুলেটিং সিস্টেম আছে। বুলেটিং সিস্টেমটা আসলে কি? এটা আগে প্রথমে জানতে হবে। বুলেটিং সিস্টেম হলো এরকম যে আমরা যখন কোনো টেক্সটটা লিখি সেই সময় অনেক সময় আমাদের 1, 2, 3, 4 লেখার দরকার পড়ে থাকে বা ABCD এভাবে মানে কাউন্টিং নাম্বার দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। তো এই কাউন্টিং নাম্বার গুলো দিব কিভাবে? বা শর্টকাটে মানে ধরেন আমি ১ লিখেছি একবার, ধরেন আমি লিখলাম ধরেন দেখেন ১ লিখে এখানে কিছু একটা লিখলাম যাতে নেক্সট এ অটোমেটিক্যালি ২ লেখা চলে আসে যেখানে এটা কিন্তু আমার অটোমেটিক আসছে। হ্যাঁ, তো এই জিনিসটা কিভাবে হয় সেটা। এটা সাধারণত আ ওয়ার্ড ডকুমেন্টস অটোমেটিকই করে থাকে। প্রত্যেকটা ওয়ার্ড ডকুমেন্টস অটোমেটিক করে থাকে। সেটা আপনার ২০০৩ এর ভার্সন হোক, ১০ এর ভার্সন হোক, ১৯ এর ভার্সন হোক, ১৬ এর ভার্সন হোক বা একদম লেটেস্ট ভার্সন হোক, কোনো সমস্যা নাই। এটা অটোমেটিক্যালি করে রাখে। কিন্তু আপনাকে তাও জানতে হবে যে ধরেন আপনি অলরেডি লিখে ফেলছেন। মনে করেন এটা এভাবে নাই। আ এই একটা কেটে দিই আমি। এভাবে লিখছেন, এই একটাকে আরেকটা এভাবে দিলেন, এটা আরেকটা এভাবে দিলেন। আর একটু লেখাগুলোকে বড় বেশ একটু ছোট করেন। বেশি বড় হয়ে গেছে। আমি এভাবে নিলাম। আ এই টেক্সটগুলোকেও আমি একটু ছোট করে নেই। বিশেষ করে এটাকে ধরে নেই, এটাকে ছোট করে নেই। অনেক বেশি হয়ে গেছে। আমি এভাবে কয়েকটা ধরেন ৫ টা এরকম করে আমি আ টেক্সট লিখছি। ধরেন এখানে অনেক বড়, বড় লাইন লেখা আছে। অনেক বড়, বড় লাইন লেখা আছে। এভাবে অনেক বড়, বড় আমার কিছু লেখা আছে। তো এগুলোকে আমি কিভাবে আমি একবারে বুলেটিন করব। তো এইভাবে যখন সবকিছু সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা অপশনে ক্লিক করলে দেখেন বুলেট হয়ে গেছে এইদিকে অপশন থাকে। কিন্তু এখানে পয়েন্ট আকারে আসছে মানে ডিজাইন মানে অন্য একটা ডিজাইন। তো আপনি এখান থেকে ডিজাইন চেঞ্জ করতে চান। সেক্ষেত্রে এই যে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে এখানে কয়েকটা ডিজাইন আছে। এগুলোতে ক্লিক করতে পারেন। অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি একটু এটাকে বড় বানাই একটা নিচে রাখি। যাতে আপনার দেখতে সুবিধা হয় দেখেন। এখানে নাম দিলে কোনটাই থাকবে না এটাতে এটা, দেন এখানে এরকম বক্স। তো বিভিন্ন ডিজাইন আছে এমনকি চেঞ্জ লিস্ট লেভেল থেকে চেঞ্জ করা আপনি করতে পারেন। ডিফাইন নিউ বুলেট থেকে সিম্বল দিয়ে এর অনেকগুলো সিম্বল আছে। এই সিম্বল গুলো আপনি দিতে পারেন। তো যেটা বুঝলেন সেটা হলো সিম্বল থেকে গিয়ে আপনারা যেকোনো ডিজাইন নিতে পারেন। এরকম আপনারা সিম্বল চেঞ্জ করে আরো অনেকগুলো ফন্ট আছে। ফন্ট থেকেও নিতে পারেন অনেক কিছু। এখানে দেখতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো। আপনাকে সার্চ করে দিতে আপনার পছন্দ মতো জিনিসটাকে খুঁজে নিতে হবে। এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে প্রত্যেকটা জিনিসই থাকে। আপনাকে জাস্ট খুঁজতে হবে কোথায় কোন জিনিসটা আছে। তো সিম্বল মানে আমি জাস্ট বেসিকটা দেখা যাচ্ছে সিম্বলের ভিতরে গিয়ে আপনি এই জিনিসটা পাবেন।
তো এভাবে বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট দেওয়া যায়। তবে এই অ্যালাইনমেন্টের ক্ষেত্রে কি হলো আমার এই অ্যাল এই অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সিম্বল জাস্ট ইউজ করতে পারবো। কিন্তু আমি দেখাতে চাচ্ছিলাম হলো 1, 2, 3 কেমনে ব্যবহার করব বা ABCD কেমনে ব্যবহার করব। তাহলে দেখুন তার পাশে যেটা আছে এই যে এটা 1, 2, 3 একটা আছে। এটাতে যদি আপনি যান তাহলে আপনি নন তো নন কোনো কিছু থাকবে না। 1, 2, 3 ডটস আছে, 1, 2, 3 ব্র্যাকেট দেন রোমান নাম্বার ABCD ছোট হাতের ABCD, ABCD ডট দেন আবার রোমান নাম্বার ছোট হাতের আসলো। তো এইভাবে বিভিন্ন ধরনের আমরা কিন্তু ইজিলি বুলেটিং নাম্বারগুলো ব্যবহার করতে পারি। এখন আপনার ধরেন কোনো ক্ষেত্রে প্রয়োজন পড়লো এইটার নিচে আরেকটা বুলেটিং নাম্বার দেওয়া অর্থাৎ এই বরাবর মানে সাবসেকশন ধরেন এটা একটা মেইন সেকশন গেল দেন এখানে আপনি একটা সাবসেকশন দিলেন। তো সাবসেকশনে এটা কি করতে পারেন আপনি চাইলে এই জায়গায় সাবসেকশন দিতে পারেন। যেভাবে একটা রেডি করলেন যদি ধরেন 1, 2, 3 দিলেন আপনি। এখানে আরেকটা সাবসেকশন দিলেন। এখানে আবার সেম প্রসেসে হয়ে যাবে কিন্তু। এখন অটোমেটিক কিন্তু আসছে। আপনি ৫ নাম্বার লিখেছেন, এরপরে আপনি ৬ নাম্বার লিখেন। জাস্ট এন্টার দেন, দেখেন ৬ নাম্বার চলে আসছে। এখানে একটা টেক্সট লেখেন, দেন আবার ৭ নাম্বার দিলেন, অটোমেটিক্যালি ৭ নাম্বার চলে আসছে। মানে অটোমেটিক এগুলো হতে থাকবে। কিন্তু জাস্ট কিছু দিয়ে কিছু জিনিস। হুম? এখন বুলেটিন নাম্বার গেল। এখান থেকে আরো কিছু বুলেটিন সিস্টেম আছে আপনারা চাইলে দেখতে পারেন। সবকিছু তো দরকার হয় না কখনোই। তো এগুলো আরকি কাজ করে এভাবে। এটাকে যদি সিলেক্ট করেন এভাবে আরকি কয়েকটা, দেখেন এই কয়েকটা লাইন সিলেক্ট করে দেন দেন এই অপশনটা যেটা লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং যদি একটা প্যারাগ্রাফ লেখেন এই প্যারাগ্রাফের ভেতরে স্পেসিং সিস্টেম গুলো কেমনে হবে দেখেন এখানে একটা অ্যামাউন্ট অফ ফাঁকা আছে মানে এই লাইন থেকে এই লাইনের একটা মাঝখানে একটা ডিস্টেন্স আছে। তো এই ডিস্টেন্সটা আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন এক দিলে একটা 1.1.1.1.15 দিলে একটা 1.5 দিলে একটা 2 পয়েন্ট দিলে দেখেন কত বড় হয়ে গেছে 2.5 দিলে আরো বড় 3 পয়েন্ট দিলে আরো বড়। তো আপনি চাইলে গেলে এগুলোও বানাতে পারবেন, নিজের মতো করে বাড়াইতে পারবেন। আপনি চাইলে এখানে এড স্পেস বিফোর প্যারাগ্রাফ মানে একটা প্যারাগ্রাফের আগে দিতে পারবেন, আবার একটা প্যারাগ্রাফের পরে দিতে পারবেন। যেমন এই যে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ তৈরি করার পরে একটা স্পেস থাকবে, দেন আরেকটা প্যারাগ্রাফ তৈরি হবে। তো এটা আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন, রিমুভ করে দিলে আর ওইটা থাকবে না। তো এটা গেল আমাদের আ স্পেসিং সিস্টেম। এবার চলুন হোম বাটনের মেইন কাজগুলো কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। আর যেগুলো আছে এগুলো সাধারণত তেমন ইউজ হয় না। তবে আরেকটা জিনিস আছে সেটা হলো এই যে ডিটেক্ট আ সরি ডিকটেট। ডিকটেট অনেক কম্পিউটারেই ব্যবহার করা যায় আবার অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায় না। এখানে ডিকটেটের কাজটাকে আসলে কি? ডিকটেটের কাজ হলো ধরেন আপনি একটা টেক্সট লিখবেন অ্যান্ড এই ডিকটেটটাকে যদি চালু করে দেন, দেখেন এখানে একটা ওয়েট এখানে দেখেন একটা অপশন চলে আসছিল। তো আমি একটা নতুন পেজে যাই। নতুন পেজে যদি আপনি যেতে চান তাহলে কন্ট্রোল ইন্টার যদি দেন তাহলে নতুন পেজে চলে যাবে আবার একটা। এটা নতুন পেজে আসছে। আমি এখান থেকে ফন্টটা ঠিক করে নেই right এটা ঠিক টাইপ ফন্ট দিলাম। ছোট 15 ফন্ট। তো 15 ফন্ট দিলাম। আমি এখানে একটা আ ইংলিশে আমি যেটাই বলব সেটা কিন্তু এখানে রেখে যাবে। যেমন ধরেন আমি এটাতে ওপেন করে দেই। হ্যালো, মাই নেম ইস তানিম অ্যান্ড আই এম ফ্রম বাংলাদেশ। তাহলে দেখুন এখানে আমি যেটা লেখা লিখছি হ্যালো মাই নেম ইজ তানিম অ্যান্ড আই এম ফ্রম বাংলাদেশ এই জায়গাটা বলছি সাথে সাথে কিন্তু এখানে টেক্সট লেখাটা হয়ে গেছে। দেন আপনি যেমন কিছু ক্ষেত্রে যেমন নামের ক্ষেত্রে বড় হাতের হয় দেন দেশের ক্ষেত্রে বড় হাতের হয়, এগুলো আপনাকে ঠিক করে নিতে হবে। সবকিছু তো আর এআই ঠিক করে দিবে না, এটা আপনাকে করে নিতে হবে। তো এইভাবে আপনারা চাইলে ডিকটেট টুল যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন। এখানে সেনসিটিভ কিছু জিনিস আছে। তো সেনসিটিভ জিনিসগুলো আসলে সাধারণত যদি আপনার অ্যাকাউন্ট মানে প্রিমিয়াম হয়ে থাকে সেই ক্ষেত্রে ইউজ হয়। তো আপনার যদি প্রিমিয়াম হয়ে থাকে সেটা আপনি দেখবেন আপনি এখানে পার্সোনাল, পাবলিক, জেনারেল, কনফিডেন্সিয়াল এগুলো আপনার মতো করে সাজিয়ে রাখতে পারেন। ধরেন আপনি পুরা ডকুমেন্টস এর হেডিং বা মানে স্টাইল চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কি আপনি ধরেন ফিউটিউবার সিলেক্ট করেন বা এখানে অপশনগুলো যেখানে আছে অনেকগুলো অপশন আছে। ধরেন আপনি এটা সিলেক্ট করেন একটা ফুল পেজ আমি এটা একটু ছোট করে নেই এইভাবে ফুল সিলেক্ট করবেন। এভাবে দেখেন অপশনগুলো কিন্তু এখানে আমি যেটাই ক্লিক করি না কেন যেটাই ক্লিক করি আমার নিজের ওদের মতো করে একটা কাস্টমাইজ করে দিচ্ছে দেখেন। স্টাইল যেটাতেই যাচ্ছি সেটা একটা এরকম স্টাইল আছে। আর নরমাল রাখলে নরমাল হয়ে যাবে। তো আমার আগের যে স্টাইল গুলো ছিল সব গেছে গা। একদম বাস পেয়ে গেছে এখানে এগুলো বুলেটিং করা ছিল। তো আমি এটা আরেকবার একটু বুলেটিং করে দেই।
ধরেন এটা দিলে 1 2 3 4 দিচ্ছিল আমার হাতে। সুইচ বোর্ডের নাম এটাকে। আর যেটা এইটা ছিল কি যেন? এখানে একটা উইকেন্ড ছিল তো এখান থেকে 1 টা চলে গেছে। আমি এনে একটা 0 হয়ে গেছে। তো আমি এটা কাজ করি। এটা আপনি চাইলে যেকোনো জায়গায় নিয়ে দিতে পারেন। তো এখানে সবগুলো আলাদা হয়ে যাওয়ার কারণ হলো একটা ঝামেলা হয়ে গেছে। তো আমি এটাকে এইটুকু করলাম সিলেক্ট দেন এইভাবে নিই। এখন চেঞ্জ হয়েছে সুন্দর হবে। তো এটাকে আমি এখন একটু বুলেটিংটা আবার চেঞ্জ করে নেই। ধরেন এবিসি এইভাবে। নিচে নতুন পেজে আরেকটা টেক্সট লিখছিলাম সেটাও আছে। সেটা সঠিকভাবেই আছে। আর এখানকার যে উপরে লেখাগুলো এগুলো তো ডিজাইন গুলো চেঞ্জ হয়ে গেছে। বিকজ আমি যে এই যেটা ইউজ করছি সেটার কারণে। তো এগুলো গেল। আমি এই পেজটা পুরোটা খালি করে দিই। নতুন বেরিয়ে একদম খালি পেজ। একে চেঞ্জ করে নরমাল করে নিলাম। এখন চলে যাবে ইনসার্টে। ইনসার্টে কি আছে? এখানে হোম এতক্ষণ আমরা হোমে কাজ করলাম। এখন যাবে ইনসার্টে। ইনসার্টেও দেখেন অনেকগুলো টুলস আছে। তো ইনসার্টের টুলস প্রথম টুল যেটা সেটা হলো কভার পেজ। কভার পেজের কাজ কি? সাধারণত আমরা যখন কোনো বই লিখি বা বই বানাই সেক্ষেত্রে আমাদের বইয়ে কিন্তু একটা কভার পেজ থাকে। দেন তারপরে ভেতরে সেম খাতাতে একটা কভার পেজ থাকে যেখানে আমরা নামগুলো লিখে রাখতে পারি। দেন ভেতরে আমরা খাতা লেখার জন্য জিনিস থাকে। মানে খাতা পেজ থাকে। তো আমরা কভার পেজ যদি ক্লিক করি এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। আপনার পছন্দ মতো আপনি চাইলে টেমপ্লেট ব্যবহার করতে পারেন। তো একটা ধরেন একটা ক্লিক করলাম এখানে একটা টেমপ্লেট চলে আসছে। এখন দেখেন ফার্স্ট পেজটা এরকম ভাবে সুন্দরভাবে ডিজাইন হয়ে গেছে। এখানে ডকুমেন্টস লিখলাম লার্নিং নামে। দেন ডকুমেন্টস এর সাবটাইটেল একটা দিলাম। ধরেন লার্নিং এস পার্ট। দেন এখানকার ডেটটা আজকের ডেটটা দিয়ে দিতে পারলে আজকে দিয়ে দিলাম 17 অক্টোবর 2025। তো এটা আপনি দিতে অডিয়েন্স পছন্দ মতো করে দিয়ে চেঞ্জ করা যায় সেটিংস। দেন আপনি এখানে কোম্পানির নেম আর আপনার অথরের নাম আসে এই যে নিচে। আমার যেহেতু অ্যাকাউন্টের নাম কোডিট টাইম দেওয়া আছে যার কারণে এটা কোডিট নেম লেখা আছে। কোম্পানির নাম আপনি দিয়ে দিবেন ধরেন আপনার কোম্পানির নাম স্লাইডিং যে আমার কোম্পানির নাম আমি এটা মনে করেন। তো এটা আমি চলে আসবেন। তো কভার পেজের কাজ সাধারণত এইটুকুই। আপনি আপনার পছন্দ মতো ফার্স্ট পেজে একটা ডিজাইন দিলেন। দেন এই নেক্সট পেজ থেকে আপনার নরমাল যে কাজগুলো আবার আপনি কন্টিনিউ করতে পারেন। কোনো সমস্যা নেই। তো আমি এগুলো কেটে দিই। আমাদের কভার পেজটা দরকার নাই। পেজটা দিয়ে কাটা করে দিই। হ্যাঁ, রিমুভ কারেন্ট কভার পেজ। আপনি ধরেন কভার পেজ লিখে ফেলছেন। কিন্তু পরে মনে হচ্ছে আপনি কভার পেজটা কেটে দিবেন। সেক্ষেত্রে এই কভার পেজে যাবেন। দেন রিমুভ কারেন্ট কভার পেজ দিলে দেখেন কভার পেজটা কিন্তু কেটে গেছে। মানে এই পেজটা কিন্তু একদম খালি হয়ে গেছে। দেখছেন একটাই পেজ হয়ে গেছে। আগে কিন্তু ২ টা পেজ ছিল। দেন ব্লাঙ্ক পেজ। নতুন যদি ব্লাঙ্ক পেজ দেন ক্লিক করে থাকেন তাহলে অনেকগুলো পেজ হতে থাকবে। এটাতে ক্লিক করছি ওটা পেজ হতেছে। কতগুলো পেজ তৈরি হয়েছে। আমি এতগুলো পেজের দরকারই নাই। এত নিলাম সব কেটে দিলাম। এখন ধরেন এরকম নিচ্ছি পেজ ব্রেক করলে কি নতুন পেজ তৈরি হচ্ছে। বুঝছেন? এই পেজ ব্রেক করলে নতুন পেজ তৈরি হচ্ছে। ঠিক আছে? মানে পেজ ব্রেকের কাজও নতুন পেজ তৈরি করা। দেন টেবিল অপশন আছে। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস টেবিল। টেবিল দিয়ে সাধারণত অনেক কাজে ব্যবহার হয়ে থাকে। যখন আপনি সিভি তৈরি করেন সেক্ষেত্রেও টেবিলের দরকার পড়ে। বা অনেক সময় ধরেন এক্সেল এর কাজ করে থাকি আমরা অনেক সময়। তো ওই এক্সেল এর কাজের ক্ষেত্রে এক্সেল বলতে এই ওয়ার্ড এর ভেতরে এক্সেল এর কাজ অনেক সময় করা হয়ে থাকে। সেই ক্ষেত্রেও টেবিলের কাজ করার দরকার করতে পারে। তো টেবিলে যদি আমরা ক্লিক করি এখানে একটা কাস্টম টেবিলের অপশন দিয়েছে এখানে। মানে কাস্টম না একটা মানে লিমিটেড টেবিলের অফার দিয়েছে। তো এখানে আপনার ম্যাক্সিমাম ৭টা রো বা কলাম নিতে পারবেন। রো কলাম 7x6 আছে। 7x6 রো কলাম নিতে পারবেন। আর আপনি যদি এর চেয়ে বেশি নিতে পারেন বা এর চেয়ে কম নিতে চান মানে নিজের মতো করে কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে এই যে ইনসার্ট টেবিল যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। তাহলে এখন দেখুন এখানে অপশন চলে আসছে নাম্বার অফ কলামস, নাম্বার অফ রোজ। তো নাম্বার অফ কলাম যদি থাকে তাহলে এই লেফট টু রাইট সাইডে যে কলামগুলো অপশন বক্সগুলো হবে সেটা হলো 5টা। আর নাম্বার অফ রোজ 2টা মানে উপর থেকে নিচে বরাবর। আপ টু ডাউন যে বক্সগুলো হবে সেটা হলো 2টা। তো আমি ধরেন আপ টু ডাউন 10টা দিলাম। আর নাম্বার অফ কলাম অর্থাৎ লেফট টু রাইট যেটা তো রাইট আমি দিলাম হলো 3টা। দেন ওকে যদি দিই এটার সাথে সাথে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আর বাই দ্য ওয়ে যখন আপনি টেবিল তৈরি করবেন টেবিলের ভিতরে যদি থাকেন এখানে দেখেন 2টা নতুন অপশন তৈরি হয়ে আসছে। আচ্ছা আমি এটাকে কেটে দিই। এই যে নরমাল যদি আমি সব খালি থাকে
এভাবে রাখি। দেখেন এখানে হেল্প লাস্ট অপশন ছিল, অ্যাডন্স এন্ড হেল্প, অ্যাডিংস তারপরে হেল্প, এরপরে কোনো অপশন নাই। কিন্তু আপনি যদি টেবিলের ভিতরে গিয়ে নতুন একটা টেবিল তৈরি করেন, ধরেন এইভাবে টেবিল তৈরি করলেন, দেখুন এখন টেবিলের উপরে যদি আপনি ক্লিক করেন, দেন দেখেন নতুন ২টা অপশন আসছে, টেবিল ডিজাইন এন্ড টেবিল লেআউট। অর্থাৎ এই টেবিলটাকে কাস্টমাইজ করার জন্য আবার নতুন অনেকগুলো টুলস চলে আসছে। তো আমরা টেবিল ডিজাইনটা একটু দেখে নেই। এখানে হেডার রো আছে, ফার্স্ট কলাম, এগুলো অতটা গুরুত্বপূর্ণ হয় না, খুব কমই ব্যবহার হয় এই কয়েকটা, এই ৬টা জিনিস। দেন এখানে ডিজাইন আছে অনেকগুলো, অনেকগুলো ডিজাইন আছে। পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন। ধরেন এটা যদি নেন তাহলে ৫ টাকা আপনার এভাবে ডিজাইন হয়ে যাবে। এটা ক্লিক করে এরকম ডিজাইন হয়ে যাবে, এটা ক্লিক করলে এরকম ডিজাইন হয়ে যাবে। মানে আপনার পছন্দ মতো আপনি ডিজাইন নিতে পারেন। এটা করলে এরকম, তো আপনার পছন্দ মতো আপনাকে ডিজাইন সিলেক্ট করে নিতে হবে। দেন শেডিং অর্থাৎ হলো ডিজাইনের কালার, অর্থাৎ কালার আপনি ইউজ করতে পারেন। এই যে বক্সটার কালারটা, এই কালারটা অটোমেটিক একটা চেঞ্জ হয়ে গেল। আপনি যে বক্সে আপনার কার্সারটা রাখছেন, ধরেন এই আমরা এইটাতে রাখলাম, এই বক্সটা, এই বক্সটাতে কার্সার রেখে আমি এটাকে রেড বানাইলাম, তো এটা এই পুরো বক্সটা রেড কালারের হয়ে গেছে। দেন বর্ডার স্টাইল অনেক রকমের হয়ে থাকে, তো এখানে কয়েকটা স্টাইল আছে। তো আমি যদি এটাতে ক্লিক করি, দেন একটা দেখেন কলাম আইকনের মতো চলে আসছে। আমি একটু বড় করে যদি নেই, বড় করতেছি হলো কন্ট্রোল ক্লিক করে মাউসের স্ক্রলার যেটা আছে, স্ক্রলার ডাউন আপ করে বড় ছোট করা যায়। তো আমি ধরেন যে কলম আইকনটা পাইছি, এই কলম আইকনটাতে আমি এইখান ছাড়েন, এই যে দেখেন এই জায়গাটার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আবার এখানে নেই, এই জায়গার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। এবার আরেকটা ডিজাইন চেঞ্জ করে আপনি ধরেন বড় করুন, 3 ইঞ্চ 3 পিস, তো দেখেন এটা কত বড় হয়ে গেছে। আমি ডিজাইনটা চেঞ্জ করে অন্য একটা নিয়ে নিলাম, আবার একটা ডিজাইন আছে। আমি ধরেন এটা নিলাম, এবার আমি এই সোজা বরাবর এই টাইপে চেঞ্জ করে দিলাম, চেঞ্জ হয়ে গেছে। আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। এখন এইটা আপনি যে কলমটা চলে আসছে এটাকে সরাবেন কিভাবে? কোথাও একটা ডাবল ক্লিক করে দিন, তাহলে চলে যাবে। আমি হেডার বোর্ডার অন করে দিয়েছিলাম, হেডার বোর্ডারটা পরে বোঝাবো। তো এখানে দেখো সরি, টেবিলের কাজ শেষ হয়নি এখনো। ডিজাইন, এখানে বর্ডার অপশন আছে। বর্ডারে যদি আপনার মনে হয় যে আপনি এই জিনিসটাকে এটাকে সিলেক্ট করেন, দেন বর্ডার থেকে আপনার নো বর্ডার করে দেন, তাহলে দেখেন ওই যে যে জায়গাটা আমি সিলেক্ট করে রাখছি ওই জায়গা খালি হয়ে গেছে। আউটসাইড করে দিলে জাস্ট আউটসাইডের বক্স থাকবে, রাইট সাইড করলে রাইট সাইডের বক্সটা চেঞ্জ হবে। তো এরকম আর কি, তাহলে আপনার পছন্দ মতো আপনি ডিজাইন করে নিতে পারেন সহজ কথায়। তো বর্ডার পয়েন্টার ওই একই টাইপেরই কাজ করে। এই যে বর্ডার পয়েন্টার, এটা বর্ডার পয়েন্ট বলতেছে, পয়েন্টার বলতে এই যে কলম যেটা আর কি, এটাই হলো বর্ডার পয়েন্টার বলে এটাকে। তো আমি নেক্সটে যাই, আমাদের এইটুকু কাজ শেষ এখানকার শেখা। দেন টেবিল লেআউটে অনেকগুলো জিনিস আছে, কারণ এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা টেবিলকে কাস্টমাইজ করার জন্য। সিলেক্ট সিলেক্ট তো নর্মাল সিলেক্ট, যে কোনো একটা সিলেক্ট হবে, যে যে আমি যেখানে রাখবো আমার কার্সারটাকে, সিলেক্টে ক্লিক করে সিলেক্ট সেল যদি ক্লিক করে ওই সেলটাকে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। দেন সিলেক্ট কলাম, যদি ওই যেখানে আমি এখানে রাখছিলাম, সিলেক্ট কলামে যখন ক্লিক করছি তাহলে পুরা কলামটা, ওই কলামের যতগুলো ইয়া আছে, সেল আছে, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। সেম ভাবে সিলেক্ট রো, সিলেক্ট টেবিল আছে, টেবিলটা পুরো টেবিলটাকে সিলেক্ট করবে। আমরা তো চাইলে এখানে ক্লিক করেও সিলেক্ট করতে পারি, আমরা চাইলে এইভাবে করতে পারি। কিন্তু অনেক সময় দরকার পড়ে যে এইটাকে মানে জাস্ট একটা সেলকে, এটা খুবই অনেক সময় ডিস্টার্ব করে, সবার হয় না, আমারটা হয়ে গেছে। যাই হোক, এই যে এভাবে আসছে, মানে আমাকে যাইতে হচ্ছে ২টা সিলেক্ট করার পরে দেন আবার ব্যাক আসা লাগতেছে। তো আপনি এই ক্ষেত্রে কি করতে পারেন, এটাতে আপনার সিলেক্ট করা দরকার, সিলেক্টে ক্লিক করে সিলেক্ট সেলে ক্লিক করেন, সিলেক্ট হয়ে গেল। দেন ভিউ গ্রিড লাইনস এর কাজ কি? গ্রিড লাইনস এ যদি ভিউ ক্লিক করেন তাহলে গ্রিড করে দেখা যাবে, অর্থাৎ এখানে যে বক্সের ইয়াগুলো আইকনগুলো আছে এটা সুন্দরভাবে দেখা যায়। প্রপারটাইজ করে দেওয়া দরকার পড়ে না, তাও আপনি ইউজ করতে পারেন। সেন্টার করে দিলে সব সেন্টার ওই কিছুটা হলো না, এটার কাজ দিতে হবে। আচ্ছা, বক্সটা অর্থাৎ আপনার যদি এটা আর কি ধরেন ছোট করে নিই, ছোট বড় আপনি নিজের মতো করতে পারেন। ধরেন এটা যেহেতু ছিল, আমি এটাকে এইভাবে দেখেন ছোট করে নিতে ভাবতেছি, এটাকে বড় করে নিতে পারবো, ছোট করে নিতে পারবো, আমার জন্য ভালো কাস্টমাইজ দেবে। এখন দেখুন আমি কিন্তু টেবিলটাকে ছোট করে আমি পেজ থেকে অনেক ছোট করে নিচ্ছি। তো এই ক্ষেত্রে এখন কি করতে পারি, ধরেন আমি এই টেবিলটাকে রাইট সাইডে নেই, একদম ডান সাইডে। তো প্রপার্টাইজে ক্লিক করে রাইটে ক্লিক করবো, ওকে লিখ, দেখেন দেখেন তো পেজের ডান সাইডে চলে গেছে। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে অনেকখানি ফাঁকা। এই ফাঁকা থাকার কারণ হলো পেজ সেট আপে আমার দেখেন, আমি একটু দেখাই জাস্ট, পরে এটা শেখাবো। এই লেআউটের ভিতরে পেজ সেট আপের অপশন আছে,
তো পেজ দেখেন লেটার পেজ করা আছে, আমি এটাতে পেপার পেজ করে নিই, এখানে পেজ হয়ে গেছে। আর মার্জিনটা দেখেন চারপাশে টপ ওয়ান, বটম ওয়ান, লেফট ওয়ান, রাইট ওয়ান, অর্থাৎ আপ ডাউন রাইট লেফট সব জায়গাতেই 1 ইঞ্চি করে খালি জায়গা রাখা আছে। এই জন্য এরকম আসছে, আমি নেলো করে দিই, ছোট হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি পরে শিখাবো, যেহেতু আমরা কেবল ইনসার্টের মধ্যে আছি, এখন অনেক দূরের ব্যাপার। দেন এখানে আসে ড্র টেবিল। আমি চাইলে এখান থেকে নিজের মতো করে কাস্টমাইজ একটা টেবিল ড্র করতে পারেন। একটা বক্স বানাইলাম, এটাকে একটা টেবিল, এই টেবিল থেকে আমি আপনার আরো বক্স বানাইতে পারেন। এখান থেকে একটা বক্স বানাইতে আমি নিজের মতো করে কাস্টমাইজ করতেছি। এরকম টেবিল দরকার মনে করেন আপনার, আরে ভাই ডিস্টার্ব করিস না। এখানে ডাবল হয়ে গেছে, এই ডাবলটা যদি আপনি এটা মুছে নিতে চান তাহলে এই রাবার ইরেজার আছে, চলে গেল। এখানে দেখেন কি করছেন, টেবিল বানাই পেয়েছেন, দিলে বলতেছেন কাট করে দিলে আসছে পেয়ে গেছে। তো এখানে এভাবে আর কি টেবিল আপনি কাস্টমাইজ টেবিলও বানাইতে পারবেন। দেন ডিলিট, ডিলিট কি, ডিলিট সেল আছে, ডিলিট কলাম আছে, ডিলিট রো আছে, ডিলিট টেবিল আছে। আপনি যদি আনডিলিট টেবিল করেন তাহলে এই টেবিলটা পুরোটাই ডিলিট হয়ে যাচ্ছে। সেটা রাখি এখানে, এইটাতে দেখাই। এটাতে ধরেন আপনি এই সেলটাকে রিমুভ করতে চান, তাহলে যেন টেবিল লেআউট, দেন ডিলেটে যাবেন, ডিলেট সেল ক্লিক করলে এরকম আসবে, লেফট সেল, শিফট সেল লেফট, ওকে ক্লিক করলে দেখেন লেফটের যে সেলটা ছিল এটা রিমুভ হয়ে গেছে, আর এটা দেখেন ব্রেক হয়ে গেছে। আমি এটা ব্যাক করে নিই, বাট ব্যাক না করি। আচ্ছা, ব্যাক করার সিস্টেমটা হলো কন্ট্রোল জেড যদি ক্লিক করেন তাহলে ব্যাক চলে যাবে, আর কন্ট্রোল ওয়াই যদি ক্লিক করেন তাহলে আবার প্রিভিয়াস ভার্সন, মানে মানে সহজ কথায় বলি আমি, কন্ট্রোল জেড হলো আন্ডু, আর কন্ট্রোল ওয়াই হলো রিডু। আন্ডু রিডু, আন্ডু রিডু আপনি চাইলে এখান থেকে করতে পারেন, এটা আন্ডু, আবার এই যে অপশন আসছে এটা হলো রিডু। এটা থাকুক, কারণ এটা দেখানোর জন্য দরকার হয়। দেন ডিলিটে ক্লিক করে কলামে যদি ক্লিক করেন দেখেন ওই কলাম পুরোটাই ডিলিট হয়ে গেছে, পুরো কলামটাই কিন্তু ডিলিট হয়ে গেছে, মানে আমার এখানে যে কলামটা ছিল পুরোটাই ডিলিট হয়ে গেছে। দেন আরেকটা আছে ডিলেটার অপশন, সেটা হলো ডিলেট রো। আমি যদি এখানে ক্লিক করি এটাকে, তাহলে নিচের রোটা ডিলিট হয়ে যাবে। সরি, ডিলেট থেকে ডিলেট রোতে ক্লিক করে দেখেন নিচের যে রোটা ছিল ওইটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তাহলে আমি আবার টিভি লেআউটে যাই। এভাবে এখন আমি যদি চাই যে আমার এই রো এর উপরে আর একটা রো হয়ে যাবে, তাহলে যে ইনসার্ট রো অ্যাবভ, এটাতে ক্লিক করলে নতুন একটা রো তৈরি হয়ে গেছে, সিলেক্ট করা রোটা নতুন একটা রো কিন্তু। দেন আমি যদি বলি ধরেন আমি এই লাইন, হ্যাঁ রেড মার্ক, রেড না এটাতে নেই। দেন এখানে আমি বলি সিলেক্ট রো বিলং, মানে এই যে রোটা আছে এই রো এর নিচে আর একটা রো তৈরি করতে, এখানে সিলেক্ট করলে সেম টাইপের একটা রো তৈরি হয়ে যাবে। আমি যদি বলি সিলেক্ট রো, সরি এটা তো হয়ে গেল, সিলেক্ট কলাম লেফট, লেফট সাইডে আমি একটা কলাম তৈরি করতে যাচ্ছি, ক্লিক করি, তাহলে এবার একটা কলাম তৈরি হয়ে যাবে। দেখেন এখানে একটু মানে বক্সের জায়গার অভাবের কারণে বক্সটা নিচে চলে টেবিলটা নিচে চলে আসছে। তো এই যে দেখেন এখানে কিন্তু টেবিল একটা রো তৈরি হয়েছে। আমি যদি এখানে ক্লিক করে এখন রাইটে দিই তাহলে রাইট সাইডে একটা টেবিল তৈরি হয়ে গেছে। এভাবে টেবিল আপনি বানাইতে পারবেন, রিমুভ করতে পারবেন, সাজাইতে পারবেন, আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে হবে আর কি। আপনার আপনার লাইফে আপনার যেভাবে দরকার সেভাবে আপনাকে কাস্টমাইজ করতে হবে। তো এখানে আপনি টানাটানি করেও ছোট আপনার পছন্দ মতো একটা পজিশনে বসাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি আবার এই যে কন্ট্রোল ই, অর্থাৎ আমরা একটা আগে থেকে শিখে আসছি, কন্ট্রোল এল দিলে লেফট সাইডে, আর দিলে রাইট সাইডে, ই দিলে মিডিলে, জে দিলে জাস্টিফাইজ, এবার আপনি এটাও তো করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার নেক্সটে যাই, নেক্সটে আছে কি, নেক্সটে আছে হলো মার্জ সেল। আমরা মার্জ সেল জিনিসটা শুনে কি, ধরেন আপনার এখানে দুইটা সেল আছে, এই দুইটা সেল, এই দুইটা সেলকে আপনার বানানোর দরকার একটা সেল, সেক্ষেত্রে এই মার্জ সেলে ক্লিক করেন, দেখুন এই সেলের মাঝখানে যে দাগটা ছিল এটা রিমুভ হয়ে গেছে। এখন দেখুন স্প্লিট সেল, মার্জ সেল আপনি রিডু করতে পারেন, আনডু করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি ধরেন এটাকে আছে হলো স্প্লিট সেল। স্প্লিট সেল কি কাজ করে, এইভাবে ক্লিক করবো, দেন স্প্লিট সেল করবো, ওকে দিব। দেন দেখেন এই এখানে দুইটা ছিল, এই বক্সটাকে চারটা বানাইছে। দেন স্প্লিট টেবিল, আমি ধরেন এখান থেকে একটা নতুন টেবিল বানাইতে চাই, বা আপনি এখানে সিলেক্ট করে স্প্লিট টেবিলে ক্লিক করেন, দেখেন একটা এই বাজে অবস্থা বানাইলো। স্প্লিট টেবিল মানে টেবিলটাকে, পুরো টেবিলটাকে একটা স্প্লিট মানে নতুন একটা টেবিল বানাই ফেলবে এখানে, ওভাবে দেখেন এবার একটা নতুন টেবিল বানাই ফেলছে। দেখতেও বাজে লাগতেছে, দরকার নেই, যখন দরকার পড়বে তখন আপনাকে ইউজ করতে হবে এটা।
দেন অটো ফিল আছে, অপশন কিছু জিনিস আছে, অনেক ধরনের জিনিস আছে, আপ ডাউন ধরেন। আচ্ছা, এই জিনিসটা দেখাই, এই জিনিসটা খুবই দরকার পড়ে অনেক সময় আমাদের। এই জিনিসটার কাজ কি একটু দেখেন। ধরেন আপনি এখান থেকে এই বক্সটা, এই তিনটা বক্স আপনি মার্চ করছেন। মার্চ করার পরে আপনি এখানে ধরেন নাম্বার লিখছেন। ধরেন আপনার এই সিরিয়ালে টোটাল লেখা আছে আপনার কোনো কাজে, এখানে আপনার 500 টাকা বা 500 টাকা, হ্যাঁ 500 টাকা টোটাল লেখা আছে। এখন দেখেন আপনি এটাকে ইজিলি করে মাঝখানে নিচ্ছেন, এটাকে করে মাঝখানে নিচ্ছেন। কিন্তু আপনার কি এই 500টা এই ৩টা বক্সের মাঝখানে আছে? সরি, এই ৩টা বক্সের মাঝখানে আছে। ধরুন এখানে একটা কিছু লেখা আছে, এখানে কিছু একটা লেখা আছে, এখানে কিছু একটা লেখা আছে, এখানে কিছু একটা লেখা আছে। তো এই ৩টা এটাতেও আমি কল মাঝখানে করে নিচ্ছি। এখন কি এই ৫০০টা কি মাঝখানে আছে? অবশ্যই মাঝখানে নাই। মানে আমাকে মাঝখানে নিতে হবে এখানে। কিন্তু এখানে নিতে একটা সমস্যা। এইখানে কিভাবে নিব? দেখুন এই যে অপশন গুলো আছে এটাতে যদি ক্লিক করে লেফটে যাবে, এটাতে রাইটে, এটাতে সরি এটা মিডিলে, এটা রাইটে। এভাবে আমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবো। আর এই মিডিল অপশনে দিলে মিডিলে যাবে অটোমেটিক। এভাবে আপনার অ্যালাইনমেন্ট টেবিলের ভিতরে অ্যালাইনমেন্ট গুলো ঠিক করতে হয়। এখন আছে হলো টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশন কি? ধরেন আপনি এখন তো আমরা লেফট টু রাইট লিখতেছি, আপনি ধরেন ডাউন টু আপ লিখবেন বা আপ টু ডাউন লিখবেন সেভাবে। ধরেন আমি এই সিলেক্টটা দিয়ে এটা সিলেক্ট করলাম, টেক্সট ডিরেকশন দিলাম, টেক্সট ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা টেক্সট ডিরেকশন চেঞ্জ করতে পারেন। দেখেন টেক্সট ডিরেকশন কিন্তু চেঞ্জ হচ্ছে। এইদিকে লিখলে এভাবে আসবে, লেফট ডাউন টু আপ, এভাবে দিলে তো লেফট টু ডাউন, লেফট টু রাইট, এভাবে দিলে রাইট টু ডাউন, রাইট টু ডাউন হচ্ছে রাইট টু ডাউন আছে। কারণ এটা দিলে আপ টু ডাউন এভাবে আর কি। তো নর্মাল লিখে রাখি। এর একটা দিলাম এই বক্সটা, আর এটা টেক্সটটা এইভাবে দিলাম। তো আর টেবিলের অপশন আর কি আছে? দেন সেল মার্জিনে আপনি মার্জিন সাইজ কত বড় বানাবেন সেগুলো আর কি। কিন্তু আপনার পছন্দ মতো এগুলো আপনার ডিজাইন বানাইতে হবে। তো এইটা প্রত্যেকটা সেলের মার্জিন সাইজ কিন্তু বড় হয়ে গেছে, মানে বড় বড় সাইজ হয়ে গেছে। প্রত্যেকটা বক্স বড় বড় হয়ে গেছে। আমি এটাকে রেডি করে সরি আন্ডু করে নিই। দেন এখানে শর্ট করা আছে। তো এগুলো শর্টের কাজ তো এখন হবে না, কারণ আমার এইগুলো টেবিল বক্স করে করতে হবে। কেন শর্টে টেবিল, আচ্ছা মার্জ সেলে শর্ট করা যায় না এটা বলছে। আচ্ছা এখানে অনেকগুলো মার্জ করা আছে, এখানে শর্ট করা যাচ্ছে না। তো যদি মার্জ করা না থাকে, নরমাল থাকে, সেক্ষেত্রে তো আপনি শর্ট করতে পারেন। এখন আই থিঙ্ক টেবিলের সবগুলো কাজই শেষ হয়ে গেছে। এফএক্স ফর্মুলা আছে, জাস্ট ফর্মুলার কাজ হলো কি, এই যে ফর্মুলা আমি যে বলছিলাম যে অনেক সময় আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে এক্সেল এর কাজ করা হয়ে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা ব্যবহার হতে হবে। অর্থাৎ যখন আমাদের প্লাস করার দরকার পড়ে বা অ্যাভারেজ করার প্রয়োজন পড়ে, তো এই ক্ষেত্রে এই ফর্মুলা গুলো ইউজ করতে পারি। এক্সেলের যে ফর্মুলা আছে সেগুলো সাধারণত এখানে ব্যবহার হয়ে থাকে। তো এটা যখন এক্সেল শিখবে তখন শেখাটাই বেটার। কারণ এখানকার এই ফর্মুলা গুলো এখানে শিখে কোনো লাভ হবে না। কারণ সাধারণত খুব কম কাজই আছে যেগুলো আপনার এই ফর্মুলা গুলো ব্যবহার করে করা হয়। তো আমাদের টেবিলের কাজ শেষ। দেখেন মাত্র আমাদের ৪ টা শেষ হলো। দেন এখনো অনেকগুলো টুলস বাকি আছে। পিকচার, এখন এগুলো সব আমি কেটে দিই। কেটে দিয়েও পিকচারটাতে কাজ করে। পিকচার দেখেন, পিকচারের উপরে যদি আমি ক্লিক করি, এখানে কয়েকটা অপশন আসছে। দিস ডিভাইস, স্টক ইমেজ, অনলাইন ইমেজ। দিস ডিভাইসে ক্লিক করলে আমার কম্পিউটারের ভিতরে যে ইমেজ গুলো আছে সেই ইমেজ গুলো চলে আসবে। মনে করেন আমি একটা ইমেজ নিব আমার হ্যাঁ, আমি যদি আমার একটা ইমেজ নেই, দেখেন ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। তো এভাবে আর কি ইমেজ গুলো আপনি এখানে নিতে পারবেন। ইমেজ গুলো আপনি কাস্টমাইজ করতে পারেন। একটা কাস্টমাইজ অপশন আছে, ডিজাইন আছে, ঠিক আছে? এখানে আপনার পছন্দ মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। দেন আবার একটু নিচে যাই, পিকচার দেখি, স্টক ইমেজ অর্থাৎ মাইক্রোসফট কোম্পানির কিছু স্টক করা থাকে ইমেজ, সেগুলো আপনারা নিতে পারেন। মানে এই ইমেজ গুলো হলো স্টক করা ইমেজ। এগুলো যে আপনি ব্যবহার করেন আপনার লাইসেন্স, মাইক্রোসফটের লাইসেন্সে এগুলো ব্যবহার করতে পারবেন। এই যে জিমের ক্ষেত্রে জিমের এই ভিডিওটা ছবি সরি ডাউনলোড হবে অবশ্যই, কারণ এটা অনলাইনে অনেক সময় ডাউনলোড হতে টাইম লাগে, অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায়। এই চলে আসছে, ছবিটা কিন্তু চলে আসছে। তখন আপনি এখানে ব্লগ লিখতে পারেন। এই ছবিটা ইউজ করে ব্লগ ব্লগ পোস্ট যে ব্যবহার করা হয় এগুলো বানাতে পারেন। ওটাই তার কোনো কাজ নেই এখন। আমরা যেহেতু শিখতেছি যেটা দরকার, এবং অনলাইন পিকচার, অনলাইনে আপনার কোনো ওয়েবসাইটে ধরেন পিকচার আছে, সেই পিকচারটা এখানে নিতে পারেন। সার্চ লিঙ্ক সার্চ করে নিতে পারেন। আপনি ধরেন লিখলেন এই ল্যাম্বরগিনি লিখে যদি সার্চ দেন তাহলে ল্যাম্বরগিনি
ইমেজগুলো কিন্তু চলে আসছে। তবে হ্যাঁ, অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে এই ক্ষেত্রে, কারণ এটা অনলাইনে সার্চ করে আনতে চায়। ধরেন আমি এই ছবিটা নিব। এটা ডাবল ক্লিক করলেও আসবে বা ইনসার্টে ক্লিক করলেও আসবে। দেখেন ডাউনলোড হয়ে কিন্তু আমার ছবিটা চলে আসছে। দেন ইনসার্টে যাই, শেপস, এখানে অনেকগুলো শেপস আছে। শেপস এর ভিতরে দেখেন প্রায় প্রায় ধরেন 40টার মতো তো আছে। 40টা শেপস আছে। 40 ধরেন 40টা। তো এই শেপস গুলো বিভিন্নটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। কোনটা কোনটা ধরেন এই দেখেন কত পিছে আছে। স্কোয়ার, ওভাল শেপ, তারপরে এখানে রেক্টেঙ্গল, ট্রায়াঙ্গেল, এরকম অনেকগুলো অপশন আছে। আপনি এটায় ক্লিক করেন, দেন এভাবে বানান। কোনো সমস্যা নেই। বানানো হয়ে যাবে। হ্যাঁ, এভাবে আরকি বানাইতে হবে। তো আমি একটা রেক্টেঙ্গল বানালাম মনে করেন। এই যে রেক্টেঙ্গল বানানো। রেক্টেঙ্গল। এখন আমি এটা কি নয়, এটা রেক্টেঙ্গলটাই থাক। রেক্টেঙ্গলটাই থাক। দেন আমি সিভি বানানোর একটা ছবি দেখাই। ধরেন সিভির ক্ষেত্রে এই রেক্টেঙ্গলটা আপনি ব্যবহার করছেন। এখানে সাধারণত সিভির ছবিগুলো ব্যবহার হয়ে থাকে এই জায়গাটাতে। এই জায়গাটাতে একটু ব্যবহার হয় সিভিটা। তো এই ছবিটা ইমেজ শেপে যদি যাই, দেখবেন নতুন একটা অপশন আসছে। এটাকে অন করার পরে হেলথের পরে শেপ ফরম্যাট। তো এখান থেকে আমরা চেঞ্জ করব ফিল কালার থেকে আমরা হোয়াইট করে দিতে পারি বা নো ফিল করে দিলে এটা দেখেন জাস্ট ব্যাকগ্রাউন্ড আউটলাইন কালারটা আছে, বাকি সব কালার কিন্তু রিমুভ হয়ে গেছে। কিন্তু এই ক্ষেত্রে দেখেন আমি এটা সিলেক্ট করতে পারতেছি না। এখন এই সিলেক্ট করার জন্য এই টেক্সট, এই যে লাল 4টা বক্স আছে চারপাশে, ওটাতে ক্লিক করা লাগতেছে। আমি এটাকে একটা কাজ করি, এটা কালার করে রাখবি। কালো ঘাস সাদা পপি, আমি এই কালারটা দিলাম। হুম, দেন শেড ফিল আউটে ক্লিক করে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। শেড ফিল আউট, যে শেড ফিল আউট বলতে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা মানে চারপাশের যে কালারটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন চারপাশের কালারটা এখানে চেঞ্জ হচ্ছে, আউটলাইন কালারটা। দেন শেড শেড ইফেক্টে গিয়ে আপনার এখান থেকে ইফেক্ট অ্যাড করতে পারেন কিছু। থ্রিডি গ্লো, অনেক রকমের ইফেক্ট আছে, ইফেক্ট অ্যাড করতে পারেন। তো আমি শেড ফিলে আরেকবার যাই, শেপ ফিল, মানে বক্সের যে ফিলটা, তো এটাতে ধরো আমি দেখাইলাম যে ভেতরের কালারটা চেঞ্জ হবে। এখানে দেখেন একটা অপশন আছে পিকচার। তো পিকচারে যদি ক্লিক করেন তাহলে ইনসার্ট পিকচারের অপশন আসছে। আপনার কোথা থেকে কি নিতে পারেন, এনে ফ্রম ফাইল, অর্থাৎ আপনার কম্পিউটার থেকে নিতে পারেন, স্টক ইমেজ থেকে নিতে পারেন, অনলাইন সার্চ করে নিতে পারেন, অথবা ফ্রম আইকন থেকে নিতে পারেন। অর্থাৎ আইকনে যদি যাই, এখানে অনেকগুলো আইকন আসবে। এই আইকন থেকে আপনারা চাইলে ছবি নিতে পারেন। ধরেন এই যে আমি ঘরটা নিই, ইনসার্টে ক্লিক করলে এই বক্সের ভেতরে এখানে একটা ঘর চলে আসছে। সুন্দর করে একটা সাইড ইনসার্ট ফেলে যাবো, পিকচার নেবো। আমি আমার ছবি একটা দিব, ধরেন ফ্রন্ট ফাইল থেকে আমি এখানে একটা আমার ছবি দেওয়া যায়। ধরেন এই ছবিটা দিব। তো দেখেন এই ছবিটা কিন্তু চলে আসছে। এটা ব্যাকগ্রাউন্ডটা আর কি পিএনজি করা আছে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, যার কারণে ব্যাকগ্রাউন্ডটা, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেছে। তো দেখেন এটা কিন্তু সিভির কাজে ব্যবহার করতে পারবো। যদি আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা হইতো তাহলে কিন্তু আমি ইজিলি সিভির কাজে ব্যবহার করতে পারতেছিলাম। এইভাবে কিন্তু আমাদের দেখেন এই ছবিটাকে আমি যখন যেখানে সেখানে টাইটেনে করে নিয়ে দিতে পারবো, কোনো সমস্যা না। আমি যেখানে আপনি সেখানে নিয়ে দিতে পারবো। এটা কিন্তু রাখি, ডিলিট করে দিতে পারবো। কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট হয়ে যায়। দেন ইনসাইটে গিয়ে এখানে আইকনস আছে অনেকগুলো। তো আপনারা চাইলে কাস্টমাইজ আইকন ইউজ করতে পারেন। অনেক সময় আইকন দরকার হয়েও থাকে সুন্দর সুন্দর ডিজাইন বানানোর জন্য। অনেক সময় আইকনের ব্যাপার হয়ে থাকে। ইমেজ আছে, আইকন আছে, যেমন কাটআউট পিপল আছে, দেন স্টিকার্স আছে, ইলাস্ট্রেশনস আছে, দেন কার্টুন পিপল আছে। আপনার যখন যেটা দরকার হয় আপনি এখান থেকে নিতে পারেন। এগুলো সব ফ্রি। আপনারা এইগুলোতে ইউজ করলে কপিরাইট পড়বে না, কোনো ঝামেলা হবে না, কোনো ধরনের সমস্যা হবে না। অনেক সময় আমরা দেখি অনলাইনে বিভিন্ন ডকুমেন্টস এই জিনিসটা ব্যবহার করা হয়ে থাকে, বা এইটা ব্যবহার করা হয়ে থাকে, বা এটা ব্যবহার করা হয়ে থাকে। আমরা চাইলে এটা ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে কিন্তু এই জিনিসটা চলে আসছে। আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। এটাকে ছোট বড় যা মন চাই সেভাবে করতে পারবো আমরা। ছোট বড় কিভাবে করে, এই যে এই চারপাশে যে বক্স গুলো আছে এইগুলো দিয়ে দেন, এটা ক্লিক নিলে বড় হয় নিচে। এইদিকে বললে এটা ক্লিক করে দিলে বড় হয়। দিয়ে বললে উপরে নিচে চেয়ার করে না, ওইদিকে যাচ্ছে। আমি এটা একটু রাইট সাইডে নিই, রাইট সাইডে নিয়ে রেখে এদিকে আমি এটা যত উপরে আসছে জন্য নিচের দিকে যাচ্ছে। আর পুরা ছবিটাকে যদি একসাথে ছোট বড় করতে চান তাহলে এই কর্নারটা, যে কোনো একটা কর্নার ধরে করেন। পাশে কর্নার ধরে করতে পারেন, পাশে কর্নার ধরে করতে পারেন, পাশে কর্নার ধরে করতে পারেন, কোনো সমস্যা নেই।
দেন আমরা এই কোর্সটা শেষ করলাম। দেন 3D মডেল আছে। আপনার যদি 3D মডেল হয়ে থাকে সেই ক্ষেত্রে 3D মডেলগুলো ব্যবহার করতে পারেন। যেমন স্টক 3D মডেলস আছে। আমরা একটু দেখি স্টকে কি, কি আছে। অনেক ধরনেরই থাকে। এখান থেকে আমরা কিছু কি নিতে পারি। ধরেন একটা ল্যাপটপ আছে, তো ল্যাপটপ থেকে আছে। ওর ভিতরে অনেকগুলো ডাটা আছে বা আরো অনেক জিনিসগুলো আছে। আমরা ধরেন এটাকে নিলাম। তো অবশ্যই টাইম লাগবে এটা। 3D মডেল। তো দেখেন 3D মডেলটা কিন্তু চলে আসছে। এটা 3D মডেল, তারটা কাস্টমাইজ 3D মডেল চলে আসছে। আচ্ছা, এটা কেমনে করলাম? এই যে এখানে যে অপশনটা আসছিল, এই অপশনটাতে ক্লিক করে মাউস ক্লিক ধরে রেখে এখানে চলে আর যদি গান চাই সেদিকে করে নিতে পারি। এটা মাইক্রোসফট কোম্পানির একটা ল্যাপটপ। সারফেস নাম, সারফেস কত জানি না আমি। মাইক্রোসফট সারফেস চলে এটা। রাখি। দেন আমাদের আসছে কি স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে অনেক ধরনের স্মার্ট আর্ট আছে। দেখেন আমরা সাধারণত অনেক সময় এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে থাকি আমাদের ডকুমেন্টস এর ভিতরে। সাধারণত আমরা ব্যবহার করে থাকি এইগুলো। এইগুলো কিন্তু আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। মানে ধরেন প্রকারভেদ নিয়ে বের করতে চাচ্ছি। ধরেন টেন্সের প্রকারভেদ বের করতে চাচ্ছি। তো আমি লিখলাম টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, আরেকটা অপশন আমি এখান থেকে চাইলে আরেকটা অপশনে বের করতে পারবো। দেন ওখানে লিখলাম পাস্ট টেন্স। যেমন এটাতে তো ইজি লিখতে পারবো। এখানে টেন্স লিখলাম, প্রেজেন্ট, ফিউচার, পাস্ট লিখলাম, কোনো সমস্যা নেই। তো এরকম করে আর কি আপনার এগুলো ইউজ করা যায়। তো আমি একটা দেখাই দিই, জাস্ট ধরেন এটাই দেখি, কারণ ওটা বানানো এখন এটাই দেখে, কারণ এটাতে ভেজা ভেজা তো আছে। তো আমরা এখান থেকে বক্স, এখানে ধরেন আমরা লিখলাম এটা যদি আমি রিমুভ করে দিতে চাই, এটাকে সিলেক্ট করবো, এভাবে ক্লিক করলে দেখেন রিমুভ হয়ে গেছে। ওইটা ব্যাকে যাই, এখানে আসছে অপশন, এখানে আমি একটা জিনিস লিখলাম, এখানে একটা লিখলাম, এখানে একটা লিখলাম, এখানে একটা লিখলাম। ধরেন আপনার এই জিনিসটার একটা সাব বক্স লাগবে, এখান থেকে একটা ইন্টার দিয়ে হ্যাঁ ট্যাব দেখাই, আরেকবার দেখাই। এখানে আছে আপনার এটাতে, আমি এখানে ক্লিক করবো যে টেবিল টেক্সট এর এটাতে ক্লিক করবো, রাইট ক্লিক করবো, সরি এন্টার দিব। এন্টার দিলে আরেকটা বক্স তৈরি হয়ে গেছে। আমি যদি ট্যাব ক্লিক করি তাহলে এই বক্সটা একটা সাব বক্স তৈরি হয়েছে। এখানে কিন্তু আমি আরেকটা জিনিস লিখতে পারবো। আপনি যদি টেন্সে ক্লিক করেন, ফার্স্ট টেন্সের বক্সটা, এটা থেকে আমি রাইট ক্লিক করলাম, এখানে একটা দেখেন টেন্সের পাশাপাশি আরেকটা বক্স তৈরি হয়েছে। আমি এটা যদি ক্লিক করি দেখেন এখানে চলে আসছে। আমি এখানে কিন্তু চাইলে এখানে লিখতে পারি, বাট এখানে পারবো না, এটা পারমিশন চাইছিলাম অন্য জায়গায় নিতে অবশ্য। কেন? আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি কেন যায়নি, বুঝতে পারছি। এটা নিচে আসছে তো সমস্যা নেই। ধরেন আপনি এই জায়গায় যে এই বক্সটা আছে যেখানে, এই বক্সটার পাশাপাশি আরেকটা বক্স নিতে পারেন, আরো 2-3টা বক্স দিবেন। সেক্ষেত্রে এই বক্সের এখানে ক্লিক করবেন, এই যে ডিজি আমি চেঞ্জ করে একটু, এখানে পিপি লিখি। তো পিপির উপরে আমি একটা ইন্টার দিব, নতুন একটা বক্স তৈরি হয়েছে। এখানে আমি ও লিখলাম, আরেকটা বক্স দিলাম, এল লিখলাম। দেখেন দেখেন এখানে বক্সগুলো কিন্তু তৈরি করতে আছে। হ্যাঁ, এরকম ভাবে তৈরি করা যায়। আপনার নিজের মতো করে আপনাকে কাস্টমাইজ করতে হবে, এটা আপনার দায়িত্ব। এনে আমি আমার মতো করে কাস্টমাইজ করে দেবো, আপনার সেটা দেখা লাগবে এমন কিছু না। আপনার যখন যে ডকুমেন্টসটা তৈরি করা লাগবে, সেই ডকুমেন্টস আপনার কি করা লাগবে সেটা আপনার অবশ্যই ডিসিশন নিতে হবে। আপনি যদি বলেন যে আমার টেন্সের প্রকারভেদ দিব, তো টেন্সের প্রকারভেদ লিখে চলেন। টেন্সের প্রকারভেদ এটা দেবে, এগুলো দরকার নাই, এটা দরকার নাই, এটাও দরকার নাই, এটাও দরকার নাই। এখানে 2টা হয়ে গেছে, সমস্যা নেই। টেন্স আসছে, ইমেল আসছে, তুমি যখন টেন্স দেন টেন্স এখানে ধরলেন টেন্স ফার্স্ট ভার্ব প্রেজেন্ট। আরেকটা লাগবে আমাদের, তো এখানে ক্লিক করে ইন্টার দিব, আরেকটা বক্স চলে আসলে কিছু। তো আমাদের টেন্সের কিন্তু প্রকারভেদ গুলো চলে আসছে, প্রেজেন্ট পাস্ট ফিউচার কিন্তু টেন্সের প্রকারভেদ কিন্তু চলে আসছে। এটাকে আমরা কাস্টমাইজ করে কোনো জায়গায় নিতে পারবো, চাচ্ছে না। এখান থেকে এখান থেকে এখানে ক্লিক করে, সরি এটাও না, রাইট, আচ্ছা কন্ট্রোল এল এভাবে যাবে। কন্ট্রোল ই আর এল মানে অ্যালাইনমেন্ট, যেটা টেক্সট অ্যালাইনমেন্ট সিস্টেমে সেম ভাবে যাবে। এটা মাঝখানে নিয়ে আসলাম। এইভাবে আমরা চাইলে বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট গুলো ব্যবহার করতে পারি। এখন অনেক সময় আমাদের চার্ট লেখার প্রয়োজন হয়ে থাকে, এই যে চার্ট গুলো সেম সিস্টেমে, চার্ট গুলো যেমন পাই চার্ট আছে, বার আছে, এরিয়া আছে, চলে আপনি চ্যাট জিপিটি ইউজ করেন। সরি, হ্যাঁ,
স্যাম্পল স্যাম্পল টেক স্যাম্পল টেবিলটা নিয়ে আমরা এটাকে কপি পেস্ট করে ওখানে বসাবো। এখানে দেখেন একটা স্যাম্পল টেবিল দিচ্ছি চেঞ্জ দিচ্ছি আমাকে, আমি এটাকে কপি করবো, মানে দেন আমাকে HTML ফর্ম দিয়ে দিচ্ছি পারলাম। আমি এখানে এটাকে কপি করে দিলাম, এটাকে আমি কাস্টমাইজ করতে পারবো, এটাতে ক্লিক করে দিলাম, সাদা হয়ে গেছে চারপাশে, এটা আমি ধরেন বক্স বক্স করতে চাই, এখানে আসবেন এই টেবিল ডিজাইনার সেটা বক্স আপনি পছন্দ মতো করবেন, সমস্যা নেই। দেন নিচে যাবো, তাই না? এখানে ধরেন আমরা পাই চার্ট বা সরি পাই চার্টের কাজ হবে না, একটু বলি হবে, হ্যাঁ? This the sheet, the sheet. আর হয়তো ইয়া দিচ্ছে তাকে জাস্ট টেবিল নেবো, তো ওই জন্য রেজাল্ট স্টুডেন্টটাকে দিই নাই। দেখেন চাকরি আমাদেরকে একটা রেজাল্ট শিটের টেবিল দিচ্ছে, এটাকে কপি করি, আবার স্টিমেল দিচ্ছে বাংলার দিকে, এটা দেখ, এটা আসলো, এটাকে আমি টেবিল থেকে বক্স করে দিব, দেন এটা আমি ছোট করে দিচ্ছি, এই ছোট করে একদম ছোট করে নিয়ে দেন আমি এখান থেকে পাই চার্ট ডট ব্যবহার করবো, ইনসার্টে যাবো, স্মার্টে যাবো, পাই চার্টে ক্লিক করবো, ধরেন পাই চার্টের দিকে এটাতে ক্লিক করি, দেন ওকেতে দিই, এই যে দেখেন পাই চার্ট চলে আসছে, সবগুলো কিন্তু অপশন এখানে চলে আসছে। আচ্ছা, এটা কিন্তু ওর নিজের মতো করে কাস্টমাইজ করছে, আমি এটাকে নতুন করে নেই, এটা আমরা এই বক্সটা নেই আর এই বক্সটা নেই, দুইটা বক্স, এই দুইটা বক্স নিয়ে আমি যদি ইনসার্টে যাই, আচ্ছা এইটা নিতে হবে পিঙ্ক, হ্যাঁ এটা নিয়ে ইনসার্টে গিয়ে পাই চার্ট ড্রপস অবশ্য দিচ্ছে, তো সমস্যা নেই, এটাও করা যাবে। কপি করে রাখলাম, ইনসার্টে যাব, তিনবার দেখা যাবে একই জিনিস, কিন্তু হয়ে যাবে একবারও। পাই চার্টে যাবো, এভাবে আসবে, এখানে এই সিস্টেমে দিতে বলছেন, তো আমরা এই সিস্টেমটা একটু সাজাবো, আমাদের যে ডকুমেন্টস আমরা এখানে দিই একটু, এটা আমরা ডিলিট করে দিব, এখন রাখবো না। এখান থেকে আমরা সাবজেক্ট নাম নিলাম, কপি করলাম, এখানে দিয়ে দিলাম, আমাদের অবটেইন মার্কসটা কপি করলাম, আর অবটেইন মার্কসটাকে আমরা দিলাম, এন্ড দেন অবভিয়াসলি এটাকে 100% ডিলিট করে দিতে হবে, এটা ডিলিট করে দিতে হবে, ডিলিট না করলে কিন্তু কাজ করবে না করে। নিচের অবস্থা দেখে নিবে কি হয়েছে, এটাকে আমি কেটে দিলাম, এটা কিন্তু সেলস লেখা আসছে, কারণ সেলস লেখা আসছে মানে যেটা পাই চার্ট ছিল সেল লেখা ছিল, আমি লিখতে পারি রেজাল্ট, ডাবল ক্লিক করলে চেঞ্জ করতে পারবেন, দেন এটা চেঞ্জ হয়ে গেল। এখন এটার ভিতরে ফরম্যাটের ভিতরে আপনি ডিজাইন চেঞ্জ করতে পারেন, অনেকগুলো ডিজাইন আছে, আপনার পছন্দ মতো আপনি ডিজাইন ইউজ করতে পারেন, আপনি দেখাইতে পারেন যে আপনার কোনটাতে কত পার্সেন্ট আসছে সেটাও দেখাইতে পারেন, প্রত্যেকটাতে পার্সেন্টেজ সহকারে দেখাচ্ছে আমার, এভাবে দেখাতে পারেন, মানে আপনাকে আপনার কাস্টমাইজ মতো আপনাকে করতে হবে। আরেকটা দেখাই হলো, সেটা হলো আপনার ট্যালি চার্ট, ট্যালি চার্ট এইরকম বিভিন্ন ধরনের হয়ে থাকে, আপনি কোনটা ইউজ করবেন সেটা আপনার ঠান্ডা মাথায় আপনাকে ভেবে করতে হবে। স্টকস আছে, মার্কেটিং এরিয়া, কলাম আছে, কলামে আপনার কোন কলামটা কোন সিস্টেমটা আপনার ব্যবহার করার দরকার সেটা আপনি ইউজ করেন, এনে ওকে দেন, চলে আসবে এখানে বক্স, আর এখানে যে অপশন গুলো চলে আসছে এটাকে আপনি কর্নারে নিয়ে এসে বড় করে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন, ওই সেম বক্সটাই এর থেকেই যে মিলটা আবার ইউজ করে পোস্ট করলাম, এখানে নামটা কি, এখানে আমরা ক্যাটাগরি জায়গায় নাম, দেন সিরিজ 1 2 3 আসছে, বাংলায় সিরিজ 1 2 3 আমার দরকার নেই, না তারপরে সিরিজ 1 লিখলাম, আসলো, আচ্ছা এখানে সিরিজ 1 2 3 অপশন আছে, তো অবশ্যই আপনাকে এখানে সিরিজ 1 2 3 নেওয়ার কারণে এই যেখানে কালার চেঞ্জ হয়ে আছে, এগুলো আর কি ওভাবে আপনাকে সিলেক্ট করতে হবে সঠিকভাবে, যে আপনি কোনটা ইউজ করতে চাচ্ছেন,
আমি আরেকটু দেখি। সেটা আছে বার চার্ট। এইভাবে বার চার্ট গুলো ব্যবহার করতে পারেন আপনি। ইন্ডিয়া আছে, ম্যাপ আছে, স্টকস আছে। স্টকস এর ড্রয়িং ধরেন অনেক টাইপের আছে আরকি। মানে বিভিন্ন ধরনের আছে। হিস্টোগ্রাম তো আমরা সাধারণত খুব ব্যবহার করে থাকি। হিস্টোগ্রামটা আসলে ওইটা যেটা আপনাকে বলছিলাম আপনি। আপনাকে এগুলোর ভিডিও প্রত্যেকটা টপিকস এর ভিডিও ইউটিউবে পাবেন। ইউটিউবে কেমনে পাবেন? ইউটিউবে যাবেন। আ হয় গেলাম। ইউটিউবে গিয়ে যদি সার্চ দিই যে আরকুট হিস্টোগ্রাম অন ওয়ার্ড। যেহেতু আমরা ওয়ার্ডে শিখতেছি, হিস্টোগ্রাম ওয়ার্ডে দিলাম। এই যে দেখেন হিস্টোগ্রামের ভিডিও। আপনি যদি বলেন বাংলায় লিখবেন তাহলে বাংলায় লেখেন। সমস্যা নাই। বাংলা 100% ভিডিও আছে। থাকবে না এমন না। কোনো না কোনো ভিডিও বাংলা থাকবেই। কিন্তু বাংলা ভিডিও আবার ল্যাঙ্গুয়েজ জাস্ট একটু চেক করতে হবে আগে। ইনস্টাগ্রামে সবাই আরকি ভিডিও বানায় না ওই টাইপের। তো ইংলিশ দেখতে হবে বা কোনো মিউজিক যেটা এই ভিডিওটা মিউজিক সিস্টেমে ছিল। বাংলা না থাকলে সার্ভে বা বিভিন্ন আসে না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাংলাতে বলতেছে। আপনি চাইলে এখান থেকে বাংলায় শিখে নিতে পারবেন। তাই না? তো যে এরকম অনেক চ্যানেলই পাওয়া যাবে। বাংলা যদি না আসে তাহলে বেঙ্গলি লেখেন। জাস্ট টেক্সটটা চেঞ্জ করতে হবে। আপনার এই প্রম্পট গুলো চেঞ্জ করে আপনাকে সাজাইতে হবে। ইউজ করেন ChatGPT কে বলেন, "ChatGPT আমাকে হেল্প করো। আমি এই জিনিসটা বুঝতেছি না। কেমনে আমি হিস্টোগ্রাম বানাবো? কেমনে আমি পাইগ্রাম বানাবো?" এগুলো আপনাকে জিজ্ঞেস করতে হবে। হুম, দেন স্ক্রিনশট যদি আপনি কোনো কিছু দিতে চান সেভাবে স্ক্রিনশট এড করতে পারেন। অনলাইন ভিডিও দিতে পারেন আপনি। তো এগুলো অতটা ইউজ করেন। বুকমার্ক সিস্টেম এড করতে পারেন, ক্রস রেফারেন্স এড করতে পারেন, কমেন্ট এড করতে পারেন, হেডার কোড। আমি হেডার কোডের কথা অনেক আগেই বলছিলাম একবার। হেডার কোড নিয়ে কাজ আছে। তো এইখানে এই যে এখানে আপনার লেখাটা এটা, এখানে একটু খালি জায়গা আছে। এটাতে ডাবল ক্লিক করলে দেখেন ফার্স্ট পেজ হেডার। নিচে চলে আসছে ফার্স্ট পেজ ফুটআপ মানে একটা পেজের একটা পেজের উপরের অংশকে হেডার বলে আর নিচের অংশকে ফুটার বলে। তো হেডার ফুটারের কাজ কি? হেডার ফুটারের সাধারণত তেমন কোনো কাজে ব্যবহার হয় না। তবে পেজ নাম্বার আমরা দিতে পারি। পেজ নাম্বার দিতে চাইলে আমরা সেটা দিতে পারি। কোথায় দিতে পাওয়া চাই সেটা এখানে আপে গেছে না। পেজ নাম্বার যদি আমরা বটমে দিতে চাই, বটম অফ দ্য পেজ ধরেন এইভাবে আমরা বটমে দিই পেজের এভাবে থাকবে। রাইট। চাইলে আবার ক্লিক করে এটাকে রিমুভ করে দিতে পারি। কিছু সমস্যা নেই। এখন আমরা পেজে প্রত্যেক পেজে ধরেন আমরা নতুন পেজে যদি যাই, পিছলে ফ্রি এটা প্রত্যেক পেজে যাচ্ছে না। প্রত্যেক পেজে না যাওয়ার রিজনটা আরকি। আরেকটু ভেতরে যাই। হুম, আর এটা যেমন এটাতে আমাকে সবগুলো একসাথে দিতে পারতেছি না। আলাদা করে দেওয়া লাগতেছে। আপনি চাইলে আরো ডেট অ্যান্ড টাইম অপশন এড করতে পারেন। ধরেন এটা দিলেন আপনি। এখানে নিচে ডেট অ্যান্ড টাইম চলে আসছে। কখন বানাইলেন সেটা আপনি লিখে রাখতে পারলেন। তো এটার ফটোগ্রাফির কাজ আসলে এইটুকুই। এছাড়া কোনো কাজ নেই। দেন এখানে দেখেন একটা অপশন আছে পেজ নাম্বার। এই পেজ নাম্বার ব্যবহার করে কিন্তু সবগুলো পেজে একসাথে চলবে না এভাবে আসবে না। এটা কিন্তু চোখে জন্য আসে নাই। প্রবলেমটা হচ্ছে না। ইনসার্ট একটা প্রবলেম হচ্ছে যার কারণে এটা হচ্ছে না সবগুলো। মানে সবগুলো পেজেই হয়ে যাওয়ার কথা। আর যদি সবগুলো পেজে না হয় সেক্ষেত্রে আপনি কাস্টম করে আপনি বারবার চেয়ে দিতে হবে এই আরকি এছাড়া কিছুই না। এটা দেখেন অনেক বইয়ে কিন্তু এরকম টাইপের পেজ নাম্বার দেওয়া থাকে। অনেক বইয়ে দেখছি আমার কারণ এরকম টাইপের ডিজাইন দেখছি। কারণ সেকেন্ড পেজে আসছে আমরা দেখেন সেকেন্ড পেজে আপনি কিভাবে দিবেন সেম প্রসেস। ইনসার্ট এ যান, পেজ নাম্বার দেন, বটম পেজ এটাতেও আপনি একই টাইপের যদি দিতে চান দেন পেজ নাম্বার 1 3 চলে আসছে। তো এইভাবে আরকি পেজ নাম্বার আপনি দিতে পারেন। পেজ নাম্বার গুলো সাধারণত হেডার, ফোল্ডার এভাবেই ব্যবহার হেডার আর ফোল্ডারেই ব্যবহার করা হয়ে থাকে। আপনি চাইলে আপেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এখন এটাকে কেটে দেই। উম, দেন চলে যাই ইনসার্ট এ। দেন টেক্সট বক্স। টেক্সট বক্স অনেক সময় অনেক ধরনের টেক্সট আলাদা করে লেখা থাকে। এইরকম ভাবে আমি যদি
ডিজাইন কোথাও একটা ছোট্ট করে একটা ডিজাইন বানাইতে চাই, সেক্ষেত্রে এরকম ভাবে ডিজাইন আমি ব্যবহার করতে পারি। এই টেক্সট বক্স ব্যবহার করে ইনসার্ট, দেন টেক্সট বক্সে ক্লিক করে ড্র টেক্সট ড্র বানাইতে পারেন আপনি, বা সিলেক্ট করা আছে যার কারণে আসতেছিল। এর আপনার মতো করে কাস্টমাইজ যে মানে মাইক্রোসফটের দেওয়া কাস্টমাইজ নিতে পারেন, বা আপনি নিজের মতো করেও বানাইতে পারেন। চাইলে নিজের মতো করে বানাইতে চাইলে এরকম ভাবে আসবে। দেন আপনি এটাকে আবার কাস্টমাইজ করতে হবে। অবশ্যই আপনার ক্রিয়েটিভিটি ব্যবহার করতে হবে। ক্রিয়েটিভিটি ব্যবহার করে এটাকে বানাইতে হবে। এরপরে ধরেন আমি যদি চলে যাই কুইক পার্স, এটাকে সিলেক্ট করে কুইক পার্স ভেরিফিকেশন, এটা সাধারণত তেমন কোনো কাজে ইউজ হয় না। এটা আমার সাধারণত ইউজ হয় না। এগুলো সাধারণত যে অ্যাবস্ট্রাক্ট অথর মানে এই যে এইগুলোকে সাজানোর জন্য আরকি, কাস্টম করার জন্য। দেন ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্টের কাজ ডিজাইন আরকি। তো আপনার যে টেক্সট গুলো আছে সেই টেক্সট গুলো ডিজাইন হচ্ছে। এখানে যদি আমি লিখি একটা ডিজাইন হবে, আরেকটা ধরেন আমি আরেকটা যদি টেক্সট নিই আরেকটা অন্য ডিজাইন হবে, এরকম। এগুলো দরকার নেই, এগুলো সাধারণত কোনো কাজে তেমন ব্যবহার হয়েও থাকে না বর্তমানে। এই ওয়ার্ড আর্ট খুব কম কাজে ব্যবহার হয় এখন। এটাও শিখে রাখা ভালো। দেন সিগনেচার লাইন, আপনি সিগনেচার লাইন দিতে পারেন, ডেট এন্ড টাইম দিতে পারেন, দেন অবজেক্ট দিতে পারেন। এগুলো সাধারণত হেডার ফোল্ডারের কাজে ব্যবহার হয়। দেন ইকুয়েশন জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এই জিনিসটার মাধ্যমে আমরা যে ম্যাথের যে ফর্মুলা গুলো আছে, ধরেন এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা লিখতে যাচ্ছেন, এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা কি আপনি নর্মালি লিখতে পারবেন? কখনোই কিন্তু লিখতে পারবেন না। সেই ক্ষেত্রে এই ইকুয়েশন আর এই সিম্বল এগুলো ব্যবহার করা লাগে। তো এই ইকুয়েশনটা দেখেন, ধরেন আপনি এই ইকুয়েশনে ক্লিক করবেন, এরকম একটা বক্স চলে আসবে। তো এখানে বক্সের ভিতরে আপনি ধরেন লিখছেন তারাকে সি এ পাঁচ সি, এভাবে এ প্লাস বি লিখলেন। এখন হোল স্কোয়ার দিতে চান, দিতে পারবেন না। এখন লাইন থেকে দিতে হবে, লিখে দিয়ে গেল ভাই। এখানে আমি লিখবো হোল স্কোয়ার যে দেখেন এখানে অনেক অপশন আছে, অনেকগুলো অপশন আছে। তো আমি এখানকার অপশন গুলো আগে দেখাই। এটাকে ড্রপ ডাউন মেনুতে অনেকগুলো অপশন দেখতে পারেন। এখানে ফারেনহাইট, ডিগ্রি, পার্সেন্টেজ, ফারেনহাইট, সেলসিয়াস, তারপরে থিটা আছে, প্লাস মাইনাস আছে, রুট ওভার আছে। তো আপনি এরকম ব্যবহার করতে পারেন। তো এই রুট ওভার গুলো এটা এমনি একটা টেক্সটের রুট ওভার ব্যবহার করতে চাইলে এটা ব্যবহার করতে পারেন। এখানে এই যে বা চিহ্ন, আপ ডাউন, এরকম অ্যারো, বা এটা ইকুইভ্যালেন্ট চিহ্ন। অনেক সময় রসায়নে অর্থাৎ কেমিস্ট্রিতে যখন আমরা বিক্রিয়া লিখি সমতার ক্ষেত্রে এই চিহ্নটা অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। তো এটা আপনারা চাইলে তখন ব্যবহার করতে পারেন। সমতা চিহ্ন এই যে, তারপরে ইকুইভ্যালেন্ট চিহ্ন, অলমোস্ট অ্যাপ্রক্স। তো এগুলো আপনারা চাইলে যখন দরকার পড়ে সেইগুলো ব্যবহার করতে পারেন। অ্যাপ্রক্সিমেট, ইকুয়াল, এগুলো ব্যবহার করতে পারেন। তো এখানে ফ্রাকশন নাম্বার ব্যবহার করতে হলে এটাতে কি ধরেন এর নিচেরটায় ক্লিক করবেন, ড্রপ ডাউনে সবসময় ড্রপ ডাউন ইউজ করবেন। একবার ড্রপ ডাউন ইউজ করে এটাতে আসবে, দেখেন আপনি চলে গেছে একটা। দেন আপনি ক্লিক করেন, ওই ধরেন এ লিখলেন, নিচে যাবেন ডি, এরকম এই ডি হয়ে গেল। আপনি ধরেন আচ্ছা মাঝখানে আছে কেন? ও ভাই এলো, নেটটা জানা নাই। আচ্ছা আচ্ছা। দেন আমি যদি এখানে লিখতে চাই আর ধরেন এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র লিখবো, তাহলে কিভাবে লিখবো? ইনসাইড থেকে ইকুয়েশন, এগুলা দেখেন এটা তো ফ্রাকশনের গেল। ফ্রাকশন বিভিন্ন টাইপের লিখতে পারেন, আপনি দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, যে ডিডিএক্স এর অঙ্ক যদি পড়ার দরকার পড়ে সেক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারেন আপনি। ডিডিএক্স এর তো দেখা দিয়ে এটা ডিডিএক্স এভাবে চলে আসছে অলরেডি। আপনি এখানে সেখানে বসাইতে পারেন, একসাথে হয়ে গেছে দুইটা। তো আমি একটু দেখাই, আপনি একটু দূরে যান, এরকম দূরে গিয়ে এখানে ইনসার্ট, ইকুইভ্যালেন্ট, ইকুয়েশন, দেন এটা এখানে এসে দেখেন অনেকগুলো অপশন আছে। এটা নিব আমরা সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। এই সাবস্ক্রিপ্ট হলো সাধারণত স্কোয়ার, মানে উপরে যে লেখাগুলো আসে সেগুলো, মানে একটা টেক্সট আছে তার উপরে একটা টেক্সট নেবেন, রাইট সাইডে উপরে একটা টেক্সট নেবেন, সেই ক্ষেত্রে সাবস্ক্রিপ্ট। আর যদি সুপারস্ক্রিপ্ট, আর যদি সাবস্ক্রিপ্ট হয় তাহলে নিচে রাইট সাইডে নিচে আসবে। আর এটা হলো সাব সুপার দুইটাই। অর্থাৎ যদি আপনার ধরেন এটা দেখা একটু ওয়ান ধরেন লগের অঙ্কগুলো সাধারণত ধরেন লগ n10 লিখলেন, লগ 10/3 এরকম যদি লেখেন মানে এরকম কাজে এটাই ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, তো আমি যেহেতু স্কোয়ারটা দেখাচ্ছিলাম স্কোয়ারটা করে দেখি,
3-4 বার দেখাইতে চাইলাম যে ওটা না দেখে অন্যগুলো দেখাচ্ছে। তো এটা দেখেন সুপার স্টেপটা লিখবো। ফার্স্ট এর বক্সে যাবো। আমি ব্র্যাকেট দিয়ে a প্লাস কি লিখলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম, আর এখানে 2 লিখে সেকেন্ড বক্সে। তাহলে দেখেন a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়ে গেছে। কারণ এটাকে আমরা চাইলে আবার সমান চিহ্ন দিতে পারি। সমান চিহ্ন দিলাম, আবার একটু ইকুয়েশনে চলে যাব। যেহেতু আমাদের সূত্রটা স্কয়ার এর ভিতরে ভরপুর, a স্কয়ার প্লাস 3b দেন b স্কয়ার লিখবো বা b স্কয়ার। এভাবে কিন্তু আমরা ইকুয়েশন যেগুলো আছে সেগুলো কিন্তু লিখতে পারবো। জি, আপনারা চাইলে এটাকে কপি করে ব্যবহার করতে পারবেন। না এরকম হয়ে যাবে। তো তাও সমস্যা নাই। এটা যদি আপনি ChatGPT কে দেন তাহলে আরো ইজিলি বুঝতে পারবে। বা আপনি ধরেন কাউকে আপনার কোনো ফ্রেন্ডকে পাঠাচ্ছেন যে, "তানিম আমি এটা জিনিসটা বুঝতেছি না।" ধরেন আমি রবিকে এটা পাঠালাম। "রবি দেখ তো এই জিনিসটা কি ঠিক আছে?" তো ওই কিন্তু এটা বুঝতে পারবে। এই চিহ্নটা আমরা সবাই জানি যে এই চিহ্নটা ব্যবহার করলে স্কয়ার হিসেবে ব্যবহার হয়, মানে আপ। আমরা যখন ক্যালকুলেটর 9-10 এ ক্যালকুলেটর ইউজ করছি তখন কিন্তু এইগুলো চিহ্ন ব্যবহার করছি। ক্যালকুলেটরের ভিতরে এগুলো চিহ্ন ছিল। দেন এটা তো গেল। ইনসার্ট এর ভিতরে ইকুয়েশন। এখানে আরো অনেক ইকুয়েশন সিস্টেম আছে যেখানে রুট ওভার সিস্টেম গুলো আছে। √3 এই যে যদি আপনার কাস্টমাইজ রুট মানে রুট মার্ক নিতে হয় সেক্ষেত্রে তাহলে এটা যদি দেন এখানে আপনার আপনার সাইড পান, এখানে আপনি দিবেন সাইড দিলেন তখন এরকম হবে। সিস্টেম সেম ইজি, একদমই ইজি, কিন্তু জাস্ট শিখে রাখতে হবে যে কোন জিনিসটা কিভাবে কাজ করে। এখানে সাইন কসেরও টপিকস আছে। তারপরে অ্যাডসেন্টের অঙ্কগুলো আছে অনেক। তারপরে এটাকে কি বলে জানি পুনর্পুনিক যে অঙ্কগুলো আছে সেগুলো আর কি। তারপরে লিমিটের অঙ্কগুলো আছে, অপারেশন, অনেক হেল্পফুল জিনিসগুলো এখানে কিন্তু আছে। ম্যাট্রিক্স পর্যন্তও কিন্তু এখানে আছে। তো দেখেন 2x2 ম্যাট্রিক্স, এখানে 3x3 ম্যাট্রিক্স, বা এটা আছে হলো 3x2 ম্যাট্রিক্স, এটা 2x3 ম্যাট্রিক্স। আর এই লাইনে এবার দেখতে পারেন এইভাবে বিভিন্ন ধরনের কিন্তু হয়ে থাকে। তো ইকুয়েশন অনেক হলো। এবারে দেখি সিম্বলের ভিতরে কিছু সিম্বল আছে, যেমন সাম সিম্বল আছে। আপনি যদি ভাবতেন সাম, তারপরে এখানে দেখলেন যে a প্লাস b, ধরেন আপনার a একটা ভ্যালু আছে, b একটা ভ্যালু আছে, আপনি সাম অফ a প্লাস b লিখতে চাচ্ছেন, তো এইভাবে লিখে দিতে পারেন। কিছু ক্ষেত্রে ব্র্যাকেট ব্যবহার করাটা খুবই সৌন্দর্যের জন্য ইউজ করতে হয়। সেই জন্য এখানে এখন আগের থেকে সৌন্দর্যটা বেড়ে গেছে। তো কাস্টমাইজ করা সৌন্দর্যটা বানানো এটা আপনার ক্রিয়েটিভিটি। তো এখন কিন্তু আমাদের ইনসার্টটা শেষ হয়েছে। আপনারা চাইলে দেখতে পারেন আমার এই ভিডিওটা রানিং চলতেছে অ্যাবাউট 1 ঘন্টা 18 মিনিট রানিং চলতেছে ভিডিওটা। মাত্র আমরা 2 টা বক্স শেষ করছি, হোম আর ইনসার্ট। এখনো কতগুলো বক্স বাকি আছে। দেন ড্র আছে। ড্র এর ক্ষেত্রে তেমন কোনো কাজে ব্যবহার হয় না। এগুলো আমি দেখে দেব ছোট্ট করে। তো ড্রটা দেখেন। ফরম্যাটের ভিতরে আমরা যে খাতা মানে কোম্পানি, বিভিন্ন খাতার কোম্পানি যে খাতা বানায় বাংলা খাতা। তো বাংলা খাতা কিন্তু ওরা এখান থেকেই এইখান থেকে এইভাবেই কিন্তু খাতাগুলো বানায়। অনেক খাতা এভাবে বানানো হয়েছে। আবার নন করে দিলে ব্যাকে চলে যাবে। এখানে অনেকগুলো অপশন আছে। গ্রিড লাইন, এটাকে আপনারা চিনতে পারেন কিনা আমাকে বলবেন। এই জিনিসটা কি যা আপনারা বলবেন, এইটা বলবেন আপনি। এটা কি আপনারা চিনতে পারেন কিনা? আমি রান করে দিচ্ছি। তো এখানে তেমন কোনো কাজে লাগে না। আপনি এই যে কলমে ক্লিক করে আপনি লিখতে পারবেন। যাদের কাছে প্যাড আছে, যেমন আমার কাছে প্যাড আছে, আমি চাইলে এটা লিখতে পারবো। কিন্তু আমার প্যাড কানেক্ট নেই এই মুহূর্তে। মানে গ্রাফিক্স প্যাড যেটা, গ্রাফিক্স প্যাড কানেক্ট নেই। তাই এখানে লিখতে পারবো না। এখানে আমি সরে লিখলাম, সরে লিখলাম। তাই কিন্তু মাউস দিয়ে লিখতেছি। এখানে হ্রস্ব ই লিখলাম। তো এভাবে আরকি আপনি চাইলে এখানে লিখতে পারেন। কাউকে ধরেন কোনো জিনিস বোঝাচ্ছেন ডকুমেন্টস এর ভিতরে, আপনি তখন এই প্যাড কানেক্ট করে এটা এভাবে বুঝাইতে পারেন। কোনো সমস্যা নেই। তো সেরকম না আবার। তো ড্র এর কাজ কিন্তু ইজিলি শেষ হয়ে গেল। দেন ডিজাইন হলো পুরা পেজের ডিজাইন চেঞ্জ করতে চাইলে এটা ইউজ করতে পারেন। এটা সাধারণত ডিজাইন গুলো চেঞ্জ করা হয় হলো আপনার কি বলে আহ চলে আসে। হ্যাঁ, নিউজ পেপার বানাইছে। নিউজ পেপার যখন বানানো দরকার হয়, অনেক সময় নিউজ পেপার কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা নিউজ পেপার কন্টেন্ট ক্রিয়েটর বলছি, কিন্তু নিউজ পেপার যারা লেখে তারা
সুপার রাইটার তারা অনেক সময় এই ধরনের বিল্ট-ইন মডিউলগুলো ব্যবহার করে থাকে। আবার অনেক সময় তাদের কাস্টমাইজ মডিউলও হয়ে থাকতে পারে। তো এখানে আমি একটা জিনিস দেখাই, এটাকে আমি নরমাল করে দেই। আর এখানে দেখেন একটা অপশন আছে হলো ওয়াটারমার্ক। ওয়াটারমার্কে যাবেন, দেখেন এখানে অনেকগুলো কাস্টমাইজ ওয়াটারমার্ক মডেল আছে। চাইলে কাস্টম ওয়াটারমার্ক মডেল বা কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করে দেন পিকচারে গিয়ে সিলেক্ট পিকচারে ক্লিক করলে আপনি চাইলে ব্রাউজ পিসিতে যাবেন। রাইট লোগো ধরেন এটা। না আমি আমার পুরা ইয়াতে এই কোডির টাইম লেখাটা কিন্তু আবার আমি যত ডকুমেন্টস লিজ হ্যাঁ, আমি যত ডকুমেন্টস দেখি নেক্সট পেজে চলে যাই, নেক্সট পেজে চলে যাই, তারপরের পেজে আসবে দেখেন। যে পেজেই যাই না কেন আমি সব আচ্ছা এখন দেখেন এটা কিন্তু হয়ে গেছে দেখেন। এখানে কিন্তু পেজ নাম্বার অটোমেটিক আসতেছে। দেখছেন প্রত্যেকটা পেজে কিন্তু এই কোডির টার্নিং যে লেখাটা আরকি আই মিন কি বলে ওয়াটারমার্ক সেটা কিন্তু চলে আসছে। আপনি ওয়াটারমার্কের আপারচার নিচে ব্যাকার দ্বারা সবই করতে পারবেন। আমি একটু দেখবেন একটা পেজে যেয়ে এটা হেডার ফোল্ডারে যাবেন। হেডার ফোল্ডারে গিয়ে এটা ক্লিক করে দিন। আপনি এই যে গ্রিন কালারের যে বাটনটা আছে এটাতে ক্লিক করে এখানে একটু দেখা করে দেখুন সবগুলো একসাথে দেখা হয়ে গেছে। একটু কর্নার বরাবর হয়ে গেছে। আপনি চাইলে উল্টা করে নিতে পারেন। উল্টা করে দিচ্ছি। উল্টা করে দিতে দিচ্ছি আসছে। এদিক থেকে যদি দিন তাহলে এরকম আসবে। মানে আপনি আপনার মতো করে যখন যেভাবে দরকার যেখানে যে রকম দরকার সেভাবে কিন্তু কাস্টমাইজ করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আমি এটাকে দেখবেন পাচ্ছি। আ যদি হেডার ফোল্ডারে আপনি ভুলে ঢুকে যান তখন আপনি ব্যাকে যাবেন কিভাবে? ধরেন আপনি টেক্সট লিখতেছেন। টেক্সট অনেক লিখতেছেন। ধরেন এভাবে অনেকগুলো আপনি টেক্সট লিখছেন। কিন্তু ভুলে কখনো আপনি হেডার ফোল্ডারে চলে গেছেন। এখন ব্যাক যাবেন কিভাবে? অলরেডি আপনি সরি ওয়াটারমার্ক দিয়ে রাখছেন। দেখা করে দিই। ওয়াটারমার্ক দিয়ে রাখছেন। তখন এমন জায়গায় একদম খালি জায়গায় যেখানে এই বক্সগুলোর কোনো নড়াচড়া নাই। সেই জায়গায় ক্লিক করে ডাবল চলে আসবে দেখেন। চলে আসছে। ডিজাইন পেজ কালার আপনি পেজের কালার চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন পেজের কালার চেঞ্জ হচ্ছে। এবং আপনি যেকোনো একটা দেওয়ার ধরেন। দেন পেজ বর্ডারও চেঞ্জ করতে পারেন। আমি প্রেফার করব পেজ বর্ডার না করারই। পেজ বর্ডারে যে আ আগেকার কম্পিউটারগুলোতে অর্থাৎ যে কম্পিউটারের দোকানগুলো বিশেষ করে কম্পিউটারের দোকানগুলোতে অনেক সময় দেখি তারা কম্পিউটারের পেজে বর্ডার ব্যবহার করে। তো কিছু ক্ষেত্রে বর্ডার ব্যবহার করা ভালো। আর কিছু ক্ষেত্রে বর্ডার ব্যবহার করা খুবই বিরক্তিদায়ক। সো আপনার ইউজ এর উপর ডিপেন্ড করবে যে আপনি সেই জায়গাটাতে আপনি বর্ডার ব্যবহার করতে চাচ্ছেন কি চাচ্ছেন না। সো আমি ডান করে দিলাম। আমার বর্ডার একদমই পছন্দ না। আমি ডান করে রাখাটাই বেটার মনে করি। দেন লেআউট সব কেটে দেই। লেআউটটা হলো পেজ সেটআপের আরকি একটা জায়গা। এখানে মার্জিন আমরা সেট করতে পারি। এখানে বিভিন্ন ধরনের মার্জিন কাস্টমাইজ করা আছে যেমন ১ করে আছে, 0.5 করে আছে। আর টপ বটম 1 করে আছে আর লেফট রাইট সাইডে আছে 0.75 করে। তো এরকম আপনি নিজের মতো করে কাস্টমাইজ করার একটা অপশন আছে। আবার যদি আপনি নিজে কাস্টম করতে চান সেক্ষেত্রে দেখেন এখানে কাস্টম মার্জিন নামে একটা অপশন আছে। এটাতে ক্লিক করবেন। দেন এখানে টপ কতটুকু আপনি দিতে চান সেগুলো আপনি দিতে পারেন। ধরেন আপনি টপে দিবেন হলো ৩ ইঞ্চি। আর ডাউনে ধরেন আপনি দিবেন হলো 1.5 ইঞ্চি। দেন ওকে দেন। দেন এতখানি খালি হয়ে গেছে ৩ ইঞ্চি খালি হয়েছে। আর নিচে আপনি দেন প্রত্যেকটা লাইন কিনবে। এখান থেকে কিন্তু নেক্সট লাইনটা যখন যাচ্ছি এখান থেকে কিন্তু চলে গেছে সেকেন্ড পেজে। এতখানি কিন্তু এখানে ১.৫ ইঞ্চি 1.5 ইঞ্চি খালি আছে। তো লেআউটে আসি এখন আমরা ওরিয়েন্টেশন কি অনেক সময় আমরা পোর্ট্রেইটে কাজ করি, অনেক সময় ল্যান্ডস্কেপে কাজ করি। ল্যান্ডস্কেপ হলে কি আমাদের যে পেজটা ওটা বেঁকা হয়ে যাবে। বেঁকা হয়ে গেলে কি হবে? বেঁকা হয়ে গেলে এই জিনিসটা একদম আ যখন আমরা আপ টু ডাউন পেজটা ধরে রাখছি না? এখন ওটাকে বেঁকা করে নিছে অর্থাৎ লেফট টু রাইট করে নিছে। আমি আবার নরমালি যাই। দেন পেজ সেটা আর সাইজে যে আপনারা পেজের চেঞ্জ করতে পারেন। বিভিন্ন টাইপের পেজ আছে, লেটার পেজ আছে, ট্যাবলয়েড আছে, লিগ্যাল পেজ আছে। লিগ্যাল পেজটা সবচেয়ে বড় সাইজের হয়ে থাকে সাধারণত। মানে A4 টাইপের যে পেজগুলো আছে সেগুলো পেজের থেকে সাইজ একটু বড় হয়ে থাকে। ১৪ ইঞ্চি, লম্বায় ১৪ ইঞ্চি।
তো এরকম অনেকগুলো আছে, অনেকগুলো পেপার আছে, যেমন দেখতে পাচ্ছেন অনেক পেপার আছে। তো আপনার যে পেপারটা সাধারণত আমরা A4 পেপারে কাজ করে থাকি, তো A4 সিলেক্ট করে আমরা কাজ করব। এটা সবসময় চেক করবেন যে A4 পেপারে সিলেক্ট করা আছে কিনা, কারণ লেটার পেজও আছে। লেটার পেজ আর A4 পেজের ভিতরে ডিফারেন্সটা দেখেন। লেটার পেজের মানে লেফট টু রাইট এর যে ওয়াইড আরকি, উইডথটা আছে হলো 8.5 আর A4 এর হলো 8.27। লেটারের হাইট হলো 11 ইঞ্চি আর A4 এর হলো 11.69। তো এটা একটা ছোট বড় আছে আরকি। তো এটা আপনাকে দেখে নিতে হবে কোনটা আপনার ইউজ করার দরকার। সাধারণত লেটার আর A4 এই পেজ ২ টাই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা এরকম মেক্সিমাম দেশে এই ২ টা পেজ ইউজ করা হয়ে থাকে। লিগ্যাল পেজ খুব কম কাজে ব্যবহার করা হয়। লিগ্যাল পেজ গুলো ব্যবহার করা হয় সাধারণত আপনার যেগুলো আরকি আছে কি বলে দলিল আছে। দলিলের কাজ যদি করা হয় তাহলে লিগ্যাল পেজ গুলো ব্যবহার করা যায়। কারণ দলিলের কাগজগুলো লিগ্যাল সাইজের হয়ে থাকে। দেন এখানে লাইন নাম্বার কিছু জিনিস আছে, এগুলোতে আমার দরকার পড়ে না। সো সেটাতে আপনার মানে হয় না। আর যদি কখনো আপনার দরকার পড়ে, মনে হচ্ছে যে আপনার দরকার, তো আপনি অবশ্যই Google, ChatGPT, Gemini, YouTube আছে। আপনি রেফারেন্স সেট করতে পারেন। মেইলিং সিস্টেম এগুলো দরকার হয় না সাধারণত। এই মেইলিং খুবই একটা ভারী জিনিস। আমার মনে হয় না এটা ইউজ করার দরকার আছে। রিভিউ সেট করতে চাইলে করতে পারেন। ভিউজ আছে, এখানে ভিউ আছে, এখানে অ্যাড-ইনস আছে। অ্যাড-ইনস ও কোনো কাজে হয় না। দেন হেল্প আপনি মাইক্রোসফটের কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারেন। এই আরকি। এখানে আর তেমন কোনো কিছু শিখার নেই। তবে আমরা এত কিছু শিখছি, কিন্তু একটা জিনিস শিখি নাই। সেটা কি জানেন? সেটা হলো এই ডকুমেন্টসটাকে যে আমরা সেভ করব, সেভ করাটা কিন্তু এখনো শিখি নাই। তারপরে প্রিন্ট প্রিভিউ করব কিভাবে সেটা শিখি নাই। তো আমরা এই ফাইলে ক্লিক করব, এই ফাইল অপশনে ক্লিক করলে দেখেন আমরা যে প্রথম যখন সফটওয়্যারটা ওপেন করছিলাম তখনকার অপশনে নিয়ে চলে আসছে। এই দেখেন নতুন ডকুমেন্টস নিতে পারি, রিসেন্ট ফাইলগুলো আছে। এখানে আরো অনেকগুলো অপশন আছে। তো আমরা সেভ যদি ফাইলটা অলরেডি সেভ করা থাকে সেই ক্ষেত্রে হয়তো সেভ করা যাবেই। আমরা সেভ অ্যাজ এ ক্লিক করব। নতুন নামে সেভ করার জন্য সেভ অ্যাজ এ ক্লিক করে ব্রাউজে ক্লিক করব। আমি যদি ডিসি নয়, আমি সেভ করবো ডেস্কটপে। ডেস্কটপে লার্নিং নামে ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে সেভ করব। আচ্ছা এখানে দেখেন ওয়ার্ড ডকুমেন্ট সেভ অ্যাজ টাইপ। এখানে আপনি লার্নিং দিয়ে আমি 1 2 3 দিয়ে দিলাম, হ্যাঁ? 1 2 3 4 দিয়েছি যাই হোক। সেভ এস টাইপের অনেকগুলো অপশন আছে। এই যে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে বা এটার উপরে ক্লিক করলে আসবে। এখানে দেখেন ওয়ার্ড ডকুমেন্ট, ওয়ার্ড ম্যাক্রো এনেবল ডকুমেন্ট, 97 to 2003 ডকুমেন্ট। এটা হচ্ছে ৩ সাল পর্যন্ত যত ওয়ার্ড ডকুমেন্ট গুলো আছে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এখনো ব্যবহার করা থাকে। এটা হলো এক্সটেনশন হয় এটা। এক্সটেনশন আবার কি? এটাও জিনিস। আমরা যেমন পাইথনের কোডে লিখি, ধরেন hello.py এভাবে লিখি, .py থাকে। তো এইটা কারেন্টলি এই যে ২০৯৭ থেকে ২০০৩ যেটা, এটার হলো এক্সটেনশন .py এর জায়গায় এখানে হয় হলো .doc। আর যদি আমরা ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে সেভ করি, এই যে নরমাল যেটা ডিফল্ট হিসেবে সেভ করলে .docx হয়। আপনাদেরকে দেখাবো আমি, এই যে .dox না .docx, docx হয়, এখানে দেখতে পাচ্ছেন আপনি, এখানে লেখা আছে। এরপরে আপনি চাইলে পিডিএফ হিসেবে সেভ করতে পারবেন। হ্যাঁ, পিডিএফ হিসেবে চাইলে সেভ করতে পারবেন। ঠিক আছে? আমি পিডিএফ হিসেবে দেখাই। এটা সেভ করলাম। ইনসেক্ট করি। এখানে দেখেন তো সেভ হওয়ার সাথে, সাথে আমার এটা ওপেন হয়ে গেছে। ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেছে। আমি এটা দিয়ে একটু দেখেন এই যে ডেস্কটপে কিন্তু এটা আমি সেভ করছিলাম। ডেস্কটপে কিন্তু এটা চলে আসছে। আমি রাইট ক্লিক করে ডাবল ক্লিক করলে এখানে তখন ওপেন হয়ে যাবে। কিছু লিখি নাই, জাস্ট আমার কি বলে এটা? এটার নাম ওয়াটারমার্কটা জাস্ট আসছে। আমরা চাইলে কিন্তু আবার ফাইলটাকে নরমালি সেভ করতে পারি। এখান থেকে সেভে ক্লিক করলে বা সেভ এস এ ক্লিক করে ব্রাউজারে ক্লিক করব। আমরা সেভ করব হলো ডেস্কটপে লার্নিং হাবল-টাবল দিয়ে দিলাম একটা কিছু, দেন সেভ করলাম। দেন আমরা যদি এটা কেটে দেই, ডেস্কটপে সেভ করব। আচ্ছা আসছে, একটু লেটে আসছে। এই এটা দেখেন ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। চলে আসছে। এখান থেকে আমরা ক্লিক করলে আবার এখান থেকে কিন্তু যেই জায়গায় আমরা ছিলাম সেই জায়গায় ওপেন করে নিতে পারবো। এবার একটা অপশন আছে প্রিন্ট প্রিভিউ বা প্রিন্ট অপশনে গিয়ে আমরা দেখতে পারবো আমাদের পেজের যে লেখাগুলো আছে সেটা কেমনে কতটা মানে কিরকম ভাবে প্রিন্ট হবে সেটা দেখতে পাবো। দেন আমরা এখান থেকে চাইলে আপনার প্রিন্টার কানেক্ট থাকলে আমি এটা দিয়ে দিই শর্টকাটে কন্ট্রোল পি দিলেও কিন্তু আপনারা এই পেজে চলে আসবেন। হুম? তো এখানে এই যে প্রিন্টার লেখা আছে, এটা থেকে ড্রপ ডাউনে আপনার প্রিন্টার যদি থেকে থাকে সেক্ষেত্রে প্রিন্টারে ক্লিক করে ধরেন এটা যদি আপনার প্রিন্টার হয়ে থাকে, দেন প্রিন্টে ক্লিক করলে আপনি কয় কপি প্রিন্ট করবেন, কত পেজ প্রিন্ট করবেন, কোন পেজ প্রিন্ট করবেন সবকিছু আপনি কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন।
তো আমার যেহেতু প্রিন্টার নাই সো ওটার কোনো মানে হয় না। আবার এখান থেকেও আপনি পিডিএফ হিসেবে প্রিন্ট করতে পারবেন, পিডিএফ হিসেবে সেভ করতে পারবেন। দেখেন এখানে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা সবার কম্পিউটারেই থাকবে। সব মাইক্রোসফট ওয়ার্ডেই থাকবে। তো এটাতে ক্লিক করার পরে প্রিন্টে যদি ক্লিক করেন, কন্টিনিউ ক্লিক করবেন। এই যে দেখেন অপশন আসছে ক্রিয়েট পিডিএফ বা পিএসএক্স এক্সপিএস, এটাতে ক্লিক করবেন। এখানে অপশন চলে আসছে পিডিএফ। আমি এটাকেও ডকুমেন্ট ডেস্কটপে সেভ করবো। এখানে আমি ডেস্কটপে নাম দিব হলো হ্যালো নামটা, পিডিএফ হিসেবে পাবলিশ করে দিন। তো দেখেন ওপেন হয়ে গেছে তা ক্রমে। হ্যাঁ, হ্যালো নামে কিন্তু নতুন পিডিএফ তৈরি হয়ে গেছে। তো আই থিঙ্ক মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক মানে প্রত্যেকটা টুলস এর যে কাজগুলো আছে আমি সবগুলোই দেখাইলাম প্রায়। তো দুই একটা বাদ দিছি। আর এখানে কিছু জিনিস আছে অ্যাকাউন্টস এর যেগুলো আর কি আপনার যদি বাই করে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে লগ ইন করেই কাজ করা লাগতে পারে। আমি এটাও দেখাই দিব। এটা তো অলরেডি দেখাই দিছি যে কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট বা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এগুলো ডাউনলোড করবেন, এটা তো অলরেডি দেখাই দিছি। আশা করি সবই আপনারা বুঝতে পারছেন। যদি কোনো জিনিস বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন। আমাকে জানাবেন যে আমি এই জিনিসটা বুঝতে পারিনি। এটা কিভাবে কাজ করছে একটু বুঝাই দাও। বা আপনি চাইলে তো ChatGPT আছে বর্তমান যুগের সবচেয়ে প্রিয় জিনিস সবার ChatGPT। তারপরে Gemini, এরপরে আছে DeepSeek। এআই এর অভাব নাই। Claude AI আর কত এআই আছে, অভাব নাই। তো আমরা এআই গুলো আছে সেগুলো কি কাজে ব্যবহার হয়, কোনটা কোন জিনিসের জন্য ভালো এগুলো কিন্তু আমরা শিখবো। কিন্তু সেটা পরবর্তীতে। এখন আমাদের যেটা শেখার সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ড এর যেটা। মাইক্রোসফট ওয়ার্ড আজকে শিখলাম। নেক্সট টাইম আমরা মাইক্রোসফট এক্সেলটাও শিখবো। তারপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখবো। কারণ এগুলো যদি আমরা না শিখি তাহলে কি হবে? ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডে আমি যেটা বললাম, মাইক্রোসফট ওয়ার্ডে যদি কাজ না করি, মানে কাজ যদি নাই করতে পারি, তাহলে আমরা বেসিকটাই জানি না বলা চলে। আমাদের বাংলাদেশে বিশেষ করে ম্যাক্সিমাম গভর্নমেন্ট জবে ওয়ার্ডের কাজগুলো ব্যবহার হয়ে থাকে। আমি একটু আপনাকে কয়েকটা ডকুমেন্টস দেখাই। আমার কাছে আমার আপলোড সে ডকুমেন্টস আছে। যদিও এগুলো ক্রেডেনশিয়াল ডকুমেন্ট, দেখানো উচিত না। তাও আপনাকে দেখাই আমি। এখানে দেখেন আব্বুর ওই যে যে ব্লকগুলোতে কাজ করে আরকি, গোবিন্দগঞ্জ, ঘোড়াঘাট ব্লক, এগুলো কয়েকটা ব্লক আছে, যেখানে রানীগঞ্জ ব্লক, হিসাব মিল করেন এগুলো। এগুলো কিন্তু খুবই ক্রেডেনশিয়াল ডকুমেন্ট। জানেন হিসাব মিল করেন ডকুমেন্টস এগুলো। তো এখানে দেখেন সবগুলো বীজ। এখানে আব্বু ধানের ইয়াতে কাজ করতেছে বর্তমানে। তো এখানে বিধান ২৯, ২৮, 89, তারপরে ৯২। তো এরকম ভাবে অনেক কিছু কিন্তু আসে। ঘোড়াঘাট ব্লকের এখানে রানীগঞ্জ ব্লক। এইগুলো কিন্তু আপনাকে যদি ধরেন আমার আব্বুর পজিশনে যদি আপনি থাকেন, আপনি চাকরি পান, এই জিনিসগুলোকে আপনাকেও বানাইতে হবে। তো এই জিনিসগুলো যদি আপনি নাই বানাইতে পারেন, এটা কিন্তু বেসিক জাস্ট কিন্তু কি করা হয়েছে? এখানে এই দেখেন এই বক্সটাতে ২ টা সেল ছিল। ২ টা সেলকে মার্জ করা হয়েছে। মার্জ করে এই যে বিধান 89 প্রত্যায়িত লেখা হয়েছে। এখানে চালান লেখা হয়েছে, এখানে বীজ লেখা হয়েছে। কিন্তু এখানে চাইলে কোনটা কত চালান আছে, কোনটা কত বীজ আছে সেটা লিখতে পারেন। যেমনটা এভাবে লেখা আছে। এটাই, এটুকু ছাড়া কিন্তু কিছু না। আর এখানে লাস্টে কি করা হয়েছে? এখানে যে আ টোটাল আছে এই টোটালটা যোগ করা হয়েছে। আর এখানে আব্বু ভালো জানে আব্বু কি কাজে এটুকু লিখছে এটা আমি জানি না। তবে সেম জিনিসই আছে আরকি। এটা মাইনাস মনে হয় করা হয়েছিল। ঠিক জানি না। বা আব্বু সেটা বলতে পারবে না। তো এটা একটা গেল ধরেন আপনাকে দিয়ে আমি দেখাই গোবিন্দগঞ্জ পাটাবাড়ি এই গাড়িটা। এখানে দেখেন পুরো একটা ডকুমেন্টস আছে। এটা হলো এটা চালান। আব্বুর যখন বীজ আসে সেই ক্ষেত্রে এই চালানটা ব্যবহার করা লাগে। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এই ধরনের জিনিসগুলো আপনারও বানানো লাগতে পারে। অফিস থেকেও অনেক সময় দিয়ে দেয় যে এটা আপনার এই ফাইল এই বা প্রিন্ট আউট দিয়ে দেয়। কিন্তু অনেক সময় দেয় না। আপনাকে নিজে বানিয়ে নিতে হবে। গোলাঘাট ব্লকেরও আছে এখানে। একটু দেখি। এখানে চাষীদের নাম সহ কোন চাষের কত প্লট নাম্বার কত, এরিয়া নাম্বার কত, তারপরে ভিত্তি বীজের পরিমাণ কত, এরকম বিভিন্ন ধরনের এই টাইপস এর জিনিসগুলো কিন্তু বানাইতে হয়। এই যে সিজি ফর্ম, এটাকে বলে সিজি ফর্ম। মানে আপনাদের অফিসের কাছে কি সিজি ফর্ম বলে। এই টাইপের জিনিসগুলো কিন্তু বানানোর দরকার হয়। প্রত্যেকটা অফিসে এই টাইপের অনেক জিনিস বানানো দরকার। দেখেন মেক্সিমাম কাজ কিন্তু এই যে কি বলে এটার নাম? টেবিলের কাজ। সব জায়গায় কিন্তু প্রত্যেকটা ফাইলে টেবিলের কাজ দেখতে পাচ্ছেন আপনারা। তো টেবিলের কাজ আপনাকে শিখতেই হবে। আর এগুলো যদি না শিখেন তাহলে আপনি বুঝেন যে আপনার কি হবে। আপনি জব পাবেন কেমনে? আপনি নিজেই চিন্তা করেন। এগুলো যদি না শিখতে পারি তাহলে কি জব পাবো? এখানে দেখেন এক্সেল এর একটা ফাইল আছে। এক্সেল এর ফাইল হলো আরো অনেক জিনিস আছে। এখানে আব্বুর পুরো ডকুমেন্টস এর ফোল্ডার আমার কাছে আছে। এখানে এসসি এর অ্যাপ্লিকেশন, এখানে অ্যাপ্লিকেশন কেমনে লিখতে হয়,
তো এইভাবে বিভিন্ন কাজে এরকম টাইপের অ্যাপ্লিকেশনও লেখা দরকার হতে পারে। তো এই জিনিসগুলো আপনাকে শিখতেই হবে। এটা যদি না শিখেন তাহলে আপনার লাইফটাই বলতে চলেন যে সিএসসি ডিপার্টমেন্টের জন্য একদম বৃথা। তো আপনি বুঝতে পারতেছেন কোন জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ। তো দেখেন এখানে একটা জিনিস আছে করতোয়া প্রত্যয়নপত্র অর্থাৎ করতোয়া স্কুলের যে প্রত্যয়নপত্র আছে সেটা। এখানে আমার ছোট বোনের প্রত্যয়নপত্র স্কুলে যে হয় ৩-৪ দিন ঘোরা হয়েছে তারপরেও দেওয়া হয়নি। যার কারণে আমি নিজেই বানিয়েছিলাম এটা। এখানে প্রত্যয়নপত্র ওদের প্রত্যয়নপত্র অনেক আগে একবার নিয়েছিলাম তো ওইটার ফরম্যাটেই বানানো হয়েছে। এই সেম ডিজাইন। কেউ কিছু বলতে পারবে না। জাস্ট এখানে প্রিন্সিপালের একটা সাইন লাগবে। প্রিন্সিপালের সাইন কি এখন আপনি যদি গভর্নমেন্টে দেন, ওই দিয়ে আসা চেক করবে? চেক করবে না। এখন অনেক সময় এগুলো দরকার হতে পারে আপনার বানান। তো আপনাকে এই জিনিসগুলো তো অন্তত ধরেন ইমার্জেন্সি আপনার প্রত্যয়নপত্রটা অফিসে লাগবে কালকে। ধরেন আপনি জব করেন, আপনার মেয়ের প্রত্যয়নপত্র বা আপনার ছেলের প্রত্যয়নপত্র কালকে অফিসে লাগবে। আপনাকে জমা দিতেই হবে। নাহলে আপনি শিক্ষা ভাতা যেটা আছে গভর্নমেন্ট থেকে দেয়, শিক্ষা ভাতাটা পাবেন না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? আপনাকে ওই দিনেই কোনো একটা ব্যবস্থা করতে হবে। আপনি জানতে আপনার অফিস থেকে বলল যে কালকে সকালে আপনাকে প্রত্যয়নপত্র দিতে হবে। আপনি বাসায় এসে পৌঁছালেন সন্ধ্যা ৬ টায়। এখন আপনি কি স্কুলে যেতে পারবেন এই সময়? অবশ্যই যেতে পারবেন না। স্কুলে ওই সময় কেউ থাকবে না। কোনো পিয়নও থাকবে না। তো আপনি এটা বানাইতে পারবেন না। সো আপনাকে নিজেই বানাইতে হবে। বা আপনাকে দোকানে যেতে হবে। দোকানে যেয়ে বানানো অনেকে বলবে যে এটা একটা স্ক্যাম, আপনি স্ক্যাম করবেন, দেশের ক্ষতি করবেন এগুলো-টেগুলো। তো তার চেয়ে কি আপনি নিজে ঘরে বসে বানাই ফেললেন, বানায় ফেলে আপনার পরিচিত কোনো দোকানদারকে বললেন এটা প্রিন্ট করে দাও। বা একটা পিডিএফ বানাইয়া পাঠায় দিলেন যে এটা প্রিন্ট করো। তো ওই তো আর বুঝতে পারবে না যে এটা আসল না নকল। তাই না? আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি যে ওয়ার্ড ডকুমেন্ট বা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করার রিজনটা কি, এটা কি কাজে ব্যবহার হয় এগুলো আমি আসলে আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি। আর আমি যতটুকু দেখাইছি এর মধ্যে যদি কোনো জিনিস বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট যেহেতু আছে সেখানে আমাকে বলবেন যে এটা বুঝতে পারি নাই। তখন আমি আপনাদেরকে হেল্প করব যে কি কাজে ওই জিনিসটা কেমনে আরো ইজিলি বোঝানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। আশা করি সবকিছু বুঝতে পারছেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।